ওকে। সো সবাইকে ওয়েলকাম আমাদের আজকের ওয়েবিনারে জয়েন করার জন্য। আজকে ফ্রাইডেতে ছুটির দিনে আপনারা সবাই আ একটা নতুন বিষয় জানার জন্য যে আপনারা সবাই জয়েন করছেন, এজন্য আমি আসলে আ অনেক আনন্দিত। আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনারা অলরেডি অনেকেই জয়েন করছেন এই বিষয়টা সম্পর্কে জানার জন্য। আ তো ১ম এ আমি ছোট একটা বিষয় যদি জানার চেষ্টা করি, আজকে আপনারা যারা জয়েন করছেন, সবার সাথে তো আসলে ওয়ান টু ওয়ান পরিচয় হওয়াটা আসলে খুব একটা সহজ না। তো আ এখানে আ আমি ধরে নিচ্ছি যে আপনাদের মোস্ট অফ দ্যা পিপল আপনারা সবাই ফ্রেশার। আপনাদের ভিতরে এমন কেউ কি আছেন যারা SQA ফিল্ডে এখন অলরেডি কাজ করতেছেন, এক্সপেরিয়েন্সড বা আদার কোন সেক্টরে জব করতেছেন, এরকম কি আপনাদের ভিতর কেউ আছেন কিনা? আপনারা রেসপন্স করবেন যদি কেউ থাকেন। ওকে, আ ঠিক আছে। তাহলে ধরে নিচ্ছি আপনারা সবাই আসলে এই সেক্টরটা সম্পর্কে জানার জন্য আগ্রহী। এই SQA ফিল্ড সম্পর্কে আপনাদের যেই নলেজ আছে সেটাকে আরেকটু ঝালাই করা বা বিষয়গুলো নিয়ে জানা, হ্যাঁ? এই জিনিসটা ক্লিয়ার করতে চাচ্ছেন আপনারা সবাই। সো ইটস আ ভেরি নাইস থিং। এবং আপনারা আপনাদের এই যে এখন একটা ডিসিশন নিছেন যে পরবর্তী ১ ঘন্টা আমরা আ এই সেক্টরটা সম্পর্কে পুরোপুরি জানবো। আ এখানে আসলে কি হয়, কিভাবে কাজ করে, এখান থেকে এক্সপেকটেশন গুলো কি, আমরা সামনের দিকে কোথায় যেতে পারি এই সেক্টরটা নিয়ে। তো এই জিনিসগুলো নিয়ে আপনারা সবাই আসলে জানার জন্য আগ্রহী। তো এই সামনের ১ টা ঘন্টা আমরা খুব ভালোভাবে ইনশাআল্লাহ কাজে লাগাইতে পারবো আরকি। এটা আমার একটা এক্সপেকটেশন। আমি আশা করব যে আপনারাও ইনশাআল্লাহ এই জিনিসটা আপনারা সবাই পাবেন। আ তো SQA নিয়ে আপনাদের আ যদি কারোর কোনো আইডিয়া থাকে বা আপনারা যদি এরকম আ কেউ শেয়ার করতে চান, আমিনুল ইসলাম ভাই বলছেন যে আচ্ছা, ভিডিও রেকর্ডিং এর ব্যাপার। আমরা ভিডিও রেকর্ড করতেছি। আ সিস ম্যানেজমেন্টকে আমি বলব। আশা করতেছি আপনাদের সাথে শেয়ার হবে ইনশাআল্লাহ। তো আ আপনাদের কারোর SQA ফিল্ড সম্পর্কে কি কোনো আইডিয়া আছে কিনা আগে থেকে? আপনাদের ভিতরে যে কেউ আপনারা হ্যান্ড রেইজ করতে পারেন বা আপনারা ডিরেক্ট বলতেও পারেন। SQA সম্পর্কে আপনাদের ধারণা, এই সেক্টরটা সম্পর্কে কোনো প্রিভিয়াস কোনো নলেজ। লাইক আমাদের তো আসলে আমাদের টাইমে হচ্ছে যে আসলে উম গ্র্যাজুয়েশন, আন্ডারগ্রেড এ সব ধরনের সাবজেক্ট টপিক নিয়ে কথা হইতো। বাট SQA নিয়ে আসলে খুব বেশি আলোচনা কিন্তু হইতো না। এরকম আমরা লাইক বিষয়টা অনেকটা এরকম যে অ্যাকচুয়ালি জব ফিল্ডে আসার পর আমরা কি ধরনের কাজ করব? আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে কি ধরনের জব হয়, রোলস রেসপনসিবিলিটিস। তো এগুলোর ভিতরে আসলে অন্যান্য ডিপার্টমেন্ট গুলা থাকলেও SQA ডিপার্টমেন্ট নিয়ে খুব বেশি আলোচনা কিন্তু হয় নাই। যেটা আমার কাছে পরবর্তীতে এই সেক্টরে আ আসার পরে আমার কাছে মনে হইছে যে এখানে অনেক অপরচুনিটিস আছে, অনেক অপশনস আছে, হ্যাঁ? অন্যান্য যেকোনো সেক্টর ফিল্ডের থেকে এখানে কিন্তু আসলে কম্পিটিশনও অনেক কম। লাইক আ এখন আস্তে, আস্তে বাড়তেছে। বাট আপনি অন্য সেক্টর গুলোর সাথে যদি কম্পেয়ার করতে যান, সেক্ষেত্রে এখনো কিন্তু SQA তে অনেক হাই ডিমান্ড বাট এখনো লো কম্পিটিশন আছে। এবং আ আমাদের এখন তো ধরেন যে রিভলিউশন গুলো হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর রিভলিউশন গুলো হচ্ছে, সেখানে সবথেকে সেফেস্ট সেক্টর কিন্তু SQA। তো এই সমস্ত জিনিস আমাদের গ্র্যাজুয়েশনের টাইমে খুব বেশি ভার্সিটিতে ডিসকাশন হইতো না। তো আপনাদের কারোর কি আইডিয়া আছে কিনা এটা সম্পর্কে আগে থেকে? যে কেউ একজন আপনারা শেয়ার করতে পারেন কোন আইডিয়া, SQA ফিল্ড, SQA এর কাজ, সেক্টর এনিথিং। সফটওয়্যার ফিল্ডে বা এসকিউ ফিল্ডে মেইনলি হচ্ছে সফটওয়্যার টেস্টিং করা হয়। ২ ধরনের টেস্টিং আছে মেবি। একটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং, আরেকটা হচ্ছে অটোমেটিক টেস্টিং। হুম, হচ্ছে এখানে যে আমি মানে ম্যানুয়াল টেস্টিং এর কিছু জিনিস পড়েছিলাম ইউটিউব থেকে আরকি। আচ্ছা, আচ্ছা। ওই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল প্লাস হচ্ছে যে মানে যেই ইয়েগুলো ছিল ওই টাইপের গুলো। থ্যাংক থ্যাংক ইউ। রেসপন্স করার জন্য অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রেজেন্টেশন বা ওয়েবিনার বা যেটাই হোক না কেন, এটার ভিতরে আমরা আমাদের ইন্টারেকশনটা বাড়াইতে পারলে অ্যাকচুয়ালি আমাদের এগুলো আসলে আরো বেশি কাজে লাগবে আরকি। ঠিক আছে?
আপনারা এই মনে করেন যে এরকম একটা সময় আপনারা এখানে দিচ্ছেন, হ্যাঁ, আপনাদের আরো অনেকেই কিন্তু ছিল যারা চাইলে জয়েন করতে পারতো কিন্তু জয়েন করেন। আপনারা চুজ করছেন যে এই সময়টাকে আপনারা ইনভেস্ট করবেন আপনাদের এই সেক্টরটা সম্পর্কে জানার জন্য, এটা ডিটেলস গুলো জানার জন্য, হ্যাঁ। তো এই জিনিসটাকে সব থেকে বেশি কাজে লাগবে তখনই যখন ধরেন এই জিনিসটা আমরা অনেক বেশি ইন্টারাক্টিভ করতে পারবো, আমরা কোশ্চেন আনসার করতে পারবো, আমরা আমাদের জানা না জানা এই জিনিসগুলো আমরা শেয়ার করতে পারবো, ঠিক আছে। সো আপনাদের জন্য সবসময় মানে এটা বলা থাকবে যে আপনারা চাইলে যে কোনো সময় আনমিউট করে কথা বলতে পারেন, অথবা আপনারা ফর্মালি হ্যান্ড রেজ করেও আপনারা কথা বলতে পারেন, ঠিক আছে। যত কথা বলবো ততই আমরা বিষয়গুলো নিয়ে আসলে ক্লিয়ার হব। আচ্ছা, নাফিসা ইয়াসমিন আপু বলেছেন হচ্ছে ভার্সিটিতে একাডেমিক কোর্সে থিওরি পড়ানো হয়েছে, জাস্ট কোনো হ্যান্ডস অন প্রজেক্ট করানো হয়নি। ওকে, ঠিক আছে। তো এসকিউ নিয়ে মোটামুটি আমরা বুঝতেই পারি যে একটা সাধারণ আইডিয়া সবার কাছে আছে যে টেস্টিং, তাই না, সফটওয়্যার টেস্টিং এই ধরনের একটা ব্যাপারগুলা আর কি জানা থাকতেছে আমাদের, হ্যাঁ। ওকে, তো এই জিনিসটা আমরা আজকে আসলে পুরোপুরি ডিটেইলস জানবো, হ্যাঁ। যে ধরেন আমরা যখন আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করি, আমরা যখন আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা আমাদের নিজেদের ক্যারিয়ার শুরু করতে যাই, তো আমাদের কিন্তু যতগুলো ফিল্ড সম্পর্কে আমাদের প্রপার আইডিয়া থাকবে, আমরা ক্লিয়ার ভাবে জানতে পারবো। যত বেশি আমাদের সামনে স্পষ্ট থাকবে তত আমরা কিন্তু নিজেদেরকে সেট করতে পারবো, সিলেক্ট করতে পারবো যে আমরা আসলে কোথায় যেতে চাই এবং কি করতে চাই, ঠিক আছে। তো এটাই আমাদের আজকের ওয়েবিনারের উদ্দেশ্যটাই এটা, যে আমরা এসকিউএল সেক্টরটা সম্পর্কে পুরোপুরি একটা আইডিয়া এবং নলেজ নিয়ে আমাদের ওয়েবিনারটাকে আমরা শেষ করব। প্রথমে আমি আমার পরিচয় দিই, আমি মাহমুদুল ইসলাম। আমি 6 বছরের বেশি হয়ে গেল আমি এসকিউ ফিল্ডে আছি। আমি এখন বর্তমানে হচ্ছে অ্যাডভেঞ্চার ঢাকা লিমিটেড, এটা হচ্ছে আপনার একটা অনলাইন ট্রাভেল এজেন্সি। এটা হচ্ছে আপনারা তো যেরকম দেখছেন যে বিভিন্ন ট্রাভেল ইন্ডাস্ট্রিতে যে সমস্ত প্রোডাক্ট আইটেম গুলা নিয়ে কাজ হয়, হোটেল, এয়ার এয়ারলাইন টিকিট, বাস টিকিট, ট্যুরস, ট্রাভেলস, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো Booking.com, ভার্বো, এক্সপিডিয়া, এই ধরনেরই একটা হচ্ছে যে অনলাইন ট্রাভেল এজেন্সি হচ্ছে অ্যাডভেঞ্চার ঢাকা লিমিটেড। তো আমি ঢাকা ব্রাঞ্চে এখানে আমি জব করছি এখন সিনিয়র রেস্কিউ ইঞ্জিনিয়ার হিসেবে। এর আগে আমি আরো মোটামুটি বেশ 2-3টা কোম্পানিতে জব করেছি। আমার ট্রাভেল ইন্ডাস্ট্রির পাশাপাশি আমি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এলএমএস প্ল্যাটফর্মেও কাজ করা হয়েছে, সেখানে আমি টিম লিড হিসেবে কাজ করছিলাম। আর বর্তমানে আমি হচ্ছে যে অ্যাডভেঞ্চার ঢাকা লিমিটেডে সিনিয়র রেস্কিউ ইঞ্জিনিয়ার হিসেবে আছি আর কি। তো আমি আজকের ওয়েবিনারের টাইটেলটা আমি ইউজ করছি হচ্ছে কি, বিয়ন্ড ডিড ব্রেক। বিষয়টা অনেকটা এরকম যে আমরা তো হচ্ছে যে এসকিউ এর যে একটা কনসেপ্ট বা আইডিয়া আমরা যেটুকু জানছি বা আমাদের যে ধারণাটা আছে যে আমাদেরকে সফটওয়্যার বা প্রজেক্ট বা প্রোডাক্ট কোনো একটা কিছুকে টেস্ট করতে হয়, ঠিক আছে। টেস্ট করে কি দেখতে হয় আসলে, লাইক আমরা যদি আমাদের মানে আমরা যদি রান্নার কথা চিন্তা করি, আমরা যদি কোনো একটা স্পেসিফিক কোনো আইটেম, রান্নার কোনো একটা আইটেম যদি আমরা টেস্ট করি, তরকারি টেস্ট করতে যে সেখানে আমরা দেখি যে ঝাল লবণ হয়েছে কিনা। যদি জিনিসটা মিষ্টি আইটেম হয় তাহলে আমরা দেখি যে মিষ্টি হয়েছে কিনা, তাই না, এরকম আর কি জিনিসপত্র আছে আর কি, ঠিক আছে। তো আমরা যদি সফটওয়্যার বা প্রজেক্টের কথা চিন্তা করি, তো সেখানে আমরা আসলে কি টেস্ট করি, আমরা টেস্ট করি হচ্ছে ডিড ইট ব্রেক, এটা কি ভেঙে যাচ্ছে কিনা, এটাতে প্রবলেম হচ্ছে কিনা, হ্যাঁ। তো এটাই হচ্ছে যে একটা জেনারেল কনসেপ্ট টেস্টিং এর। তো এই জেনারেল কনসেপ্টটার থেকেও আমরা সামনের দিকে আগায় যাব। অ্যাকচুয়ালি আসলে ঘটনাটা কি হয়, টেস্টিং মিন্স কি, আসলেই কি আমরা ডিডিট ব্রেকটাই খালি টেস্ট করি বা এই ধরনের বিষয়গুলো টেস্ট করি, এটাই হচ্ছে যে আমাদের আজকের জিনিসটা জানার একটা গোল। পুরো জিনিসটা ক্লিয়ার ভাবে আমরা জানবো আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা স্লাইডে একটা ছোট একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, $2.4 ট্রিলিয়ন। এই যে একটা বিরাট বড় একটা ভ্যালু, এটা হচ্ছে যে একটা একটা এস্টিমেটেড কস্ট 2022 সালে সফটওয়্যার ফেইলিওর, সফটওয়্যারে যেই আমাদের ধরেন সফটওয়্যার যেগুলো কাজ করে সেগুলো কাজ না করার কারণে, সঠিকভাবে কাজ না করার কারণে যে লসটা হয়েছিল, ঠিক আছে, সেই লসটা একটা অ্যামাউন্ট এখানে দেওয়া আছে 2.4 ট্রিলিয়ন। এবং এই যে নাম্বার, এই নাম্বারটা হচ্ছে যে মানে এরকম না যে অনেকটা আমরা জাস্ট একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিছি, এরকম না বিষয়টা। আমরা যদি কিছু, আমি 2টা রেফারেন্স লিংক দিছি, রেফারেন্স থেকে আমরা যদি দেখতে যাই, এখানে একটা, আমি ধরেন একটা ব্লগ আছে, ফোর্বস ম্যাগাজিন থেকেও এরা দেয় জিনিসটাকে। যেমন এখানে তারা হচ্ছে রেগুলার দেয়, যেমন 2025 সালের কিছু সফটওয়্যার টেস্টিং এর কস্টিং দিছিল,
যে সফটওয়্যারটা ঠিক মতো কাজ না করার কারণে কি পরিমাণে খরচ হয়েছিল তাদেরকে, যার ভিতরে হচ্ছে যে আপনার 300 মিলিয়নস ডাউন লস হয়েছিল বিভিন্ন সময় সফটওয়্যার ডাউন টাইমের কারণে, 9.4 মিলিয়ন হয়েছিল সিকিউরিটি ব্রিচ হওয়ার কারণে। ঠিক আছে, এই ধরনের কিছু জিনিসপত্র ছিল। এছাড়াও আরো কিছু জনপ্রিয় কতগুলো মানে ইয়া থাকে আপনার, কিছু বাগ আছে যেগুলা মানে অনেকটা এরকম যে দাগ রেখে যায় ইতিহাসে। যেমন এই যে আমরা কিছুদিন আগে আমরা একটা নিউজ দেখছিলাম না, যে এয়ার ইন্ডিয়ার এয়ারলাইন্স এর অ্যাক্সিডেন্ট, এরকম আরো আগেও বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট হয়েছিল। মাঝে মধ্যে এরকম সফটওয়্যারের বাগের কারণে বিভিন্ন রকমের বাগ মানে লস তৈরি হয়, যেটা আসলে ইতিহাসে লেখা হয়ে যায়। এরকম বিভিন্ন ব্লগে এরকম আপনার হচ্ছে যে লেখা থাকে আসলে, যে যেমন এই যে নাসার একটা কস্টিং লেখা ছিল, তারপরে হচ্ছে যে আপনার এয়ারলাইন এরিয়ান্স 5 এক্সপ্লোশন, প্লাস আরেকটা যদি আমি দেখি, আমার নিজের কাছে একটা জিনিসটা লাগছিল যে এরকম বোয়িং 737 ম্যাক্স। ঠিক আছে, এই যে এই জিনিসটা সিঙ্গেল একটা ফল্টি সেন্সর ইউজ করার কারণে একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আর কি। ঠিক আছে, যেটা অনেকগুলা কিল্ড, 346 জন প্যাসেঞ্জার মারা গেছিল। ঠিক আছে, তো এই সমস্ত ঘটনাগুলো ঘটছিল কিভাবে, আপনার হচ্ছে যে সফটওয়্যারে বাগ থাকার কারণে। অর্থাৎ ওই যে আমরা প্রথম যে একটা ক্যাপশন পড়ছি না, ডিড ইট ব্রেক, এরকম আর কি। ঠিক আছে, ওই যে যদি ব্রেক হয়, যদি ভেঙে যায়, তাহলে কি ঘটনা ঘটে আর কি। ঠিক আছে, এরকম বোয়িং একটা বিমান অ্যাক্সিডেন্টের ঘটনা, এটা একটা খুবই মানে ডেঞ্জারাস একটা ব্যাপার ছিল। আরেকটা ছিল হচ্ছে যে এটিএম গ্লিচ দ্যাট গিভস আউট ফ্রি ক্যাশ। আমরা ওই যে ইয়া দেখছি না, আপনার বিভিন্ন মুভিতে যেরকম দেখা যায় হ্যাক হওয়ার মতো আর কি। ঠিক আছে, সো একটা এটিএম যখন হচ্ছে যে বাগ দেখা গেছিল, তখন হচ্ছে স্প্লিট আউট ক্যাশেস উইদাউট ডিবেটিং অ্যাকাউন্টস, হান্ড্রেডস অফ পিপল টুক অ্যাডভান্টেজেস। তো এটা আপনি শুনতে ভালো লাগে যে হান্ড্রেডস অফ পিপল আপনার বাকগুলা মানে আপনার ওখান থেকে টাকাগুলো নিয়ে ফেলতে পারছে, তাদের জন্য ভালো লাগছে। বাট নিশ্চয়ই যে কোম্পানিটা ছিল, তাই না, তাদের জন্য আসলে কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং ছিল না। আবার দেখেন উইন্ডোজ এর মতো বড় কোম্পানিও কিন্তু তাদের আপডেট যেগুলো ছিল, উইন্ডোজ 10 আপডেট দিলে তার ফাইলগুলো ডিলিট হয়ে যাচ্ছিল, টেসলার অটো পাইলট ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, সো এই যে বিভিন্ন সময় বিভিন্ন রকম সফটওয়্যারের বাগ তৈরি হয়, এই বাগগুলাতেই আপনার হচ্ছে এরকম কস্টিং তৈরি হয়। হ্যাঁ, যেটার হচ্ছে আপনার 2022-এর একটা রেফারেন্স আমি দিছি ফোর্বস ম্যাগাজিনের, যেটা হচ্ছে যে $2.4 ট্রিলিয়ন একটা বছরে লস হয়েছিল শুধুমাত্র সফটওয়্যারে বাগ থাকার কারণে। আমরা যদি আমাদের নিজেদের গুলা নিয়ে চিন্তা করি, আমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করতে যাই, তাহলে বিষয়টা অনেকটা এরকম। আপনার ফেভারিট মোবাইল অ্যাপস বা ওয়েব অ্যাপ তো আছেই, তাই না? যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি চিন্তা করেন, হতে পারে নেটফ্লিক্স, স্পটিফাই, অথবা আপনার যে নিজের ব্যাংকিং অ্যাপটা আছে সেটাই, হইতে পারে বিকাশ। ঠিক আছে, তো এখন আমরা যখন এটাকে পারফেক্টলি জিনিসটা কাজ করতেছে, আমরা কিন্তু এটা নিয়ে কোনো বদার্ড হই না, এটা নিয়ে আমরা কোনো চিন্তাও করি না। আমরা যেটা চাচ্ছি, আমাদের যেটা করা দরকার, সেই জিনিসটা অটোমেটিক হয়ে যাচ্ছে। কিন্তু যখন এই জিনিসটা ক্র্যাশ করে, অথবা স্লো হয়ে যাচ্ছে, কাজ করতেছে না, অথবা আপনার যে ইনফরমেশন যে ডেটাগুলো দিছেন, সেই ডেটাগুলো আপনার আর ওখানে আপনি পাচ্ছেন না এক্সপেক্টেড, তখন কি ঘটবে? তখন যেটা হয়, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমরা বিশ্বাস হারিয়ে ফেলি, এবং আমরা এরকমও হয় যে আমরা ওই অ্যাপ্লিকেশনটা আর ইউজ করি না। আমরা এখন তো বর্তমানে তো দেখা যায় যে আপনার মানে আপনার কন্টেস্টেন্ট অনেক বেশি, মানে আমাদের অ্যাপ্লিকেশনের অভাব নাই। আমরা এটা না ইউজ করলে আমি অন্য আরেকটাতে যাব, বাট তাই বলে আমি তো নিশ্চয়ই ওই ফল্টি জিনিসটার ভিতর তো আমি থাকবো না, তাই না? তো এই যে দ্যাট মোমেন্ট অফ ফ্রাস্ট্রেশন, এই যে হতাশা, এখান থেকে যে আপনার ইউজারের চলে যাওয়া, হ্যাঁ, এই যে ঘটনাটা ঘটে, অথবা এই যে আমরা শুরুর যেই এই জিনিসটা দেখতে পাচ্ছি, এই যে একটা বড় অ্যামাউন্টের একটা মানি যে লস হয়, এই ঘটনাগুলাই কিন্তু আমাদের এই এসকিউএ ফিল্ডকে একটা বিজনেসের কোর ভ্যালু হিসেবে দাঁড় করায় দেয়। ঠিক আছে, দিস ইজ দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি। সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, এসকিউএ, এই জিনিসটা একটা বিজনেসের কোর ভ্যালু। এই কারণেই আমরা এতক্ষণ ধরে যে জিনিসগুলো জানলাম শুনলাম, হ্যাঁ, যে লস, যে ফ্রাস্ট্রেশন, যে ইউজারের চলে যাওয়া, এই ঘটনাগুলার হাত থেকে বাঁচার জন্যই বিজনেসের একটা কোর ভ্যালু হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। এবং এই কারণেই কিন্তু বিজনেস বলেন বা কোনো কোম্পানি বা অর্গানাইজেশন বলেন, তারা কিন্তু এই জিনিসটা থেকে বের হয়ে যেতে পারে না, তাদের এই জিনিসটার প্রয়োজন হয়।
যার কারণে ইটস অ্যান আনঅ্যাভয়েডেবল রোল। হ্যাঁ, তো এইটাই আসলে এসকিউ কে একটা মানে স্পেশাল পজিশনে নিয়ে যায়। তো এসকিউ কে আমরা হচ্ছে যে ইমিউন সিস্টেম হিসেবে চিন্তা করতে পারি। ইমিউন সিস্টেম আমরা জানি আমাদের বডির ইমিউন সিস্টেম কি, এটা হচ্ছে যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। তো একজন এসকিউ হচ্ছে যে এই আপনার সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স একটা প্রজেক্ট বা প্রোডাক্টের ইমিউন সিস্টেম, ঠিক আছে, যেটা হচ্ছে যে আপনার শুধু যে বাগ খুঁজে বের করবে এটাই না। লাইক আমাদের শরীরে ইমিউন সিস্টেম কিন্তু শুধুমাত্র আমরা অসুস্থ হইলেই যে সে কাজ করে তা কিন্তু না, আমাদের সাথে সবসময় সে কাজ করতেছে যেন আমরা কখনোই যেন এফেক্টেড না হই, অসুস্থতার হাত থেকে বাঁচানোর জন্য কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে। সো ইমিউন এসকিউএ হচ্ছে যে আপনার বিজনেসের একটা ইমিউন সিস্টেম, ঠিক আছে। সো এই এসকিউএই হচ্ছে যে 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 লাইনটা আমি বলছি আর কি, একটা ডিফারেন্স তৈরি করে দেয় যে বিটুইন আ প্রোডাক্ট ইউজার্স লাভ অ্যান্ড ওয়ান দে অ্যাবান্ডন। অর্থাৎ ইউজার পছন্দ করবে নাকি ইউজার এই প্রোডাক্টটা ইউজ করা বন্ধ করে দিবে, এই জিনিসটা পুরোটাই এসকিউ এর উপরে নির্ভর করে থাকে। সো এই যে টোটাল বিষয়টা, এই জিনিসটাই হচ্ছে যে এসকিউ এর স্পেশালিটি, ঠিক আছে। আমরা ধরেন অন্যান্য মানে অন্যান্য যে সমস্ত সেক্টর গুলো আছে সফটওয়্যার আপনার সিএসসি বা কম্পিউটার আপনার এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যে আদার্স যে ডিপার্টমেন্ট গুলো আছে সেটার সাথে এইটাও ঠিক মানে আপনার এরকমই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। অর্থাৎ এখানে আপনারা যদি এই জিনিসটাকে চুজ করেন বা এই সেক্টরে আপনারা আপনাদের ক্যারিয়ার গ্রো করতে চান, এটা আপনারা খুব ভালোভাবে বিবেচনায় আনতে পারবেন যে এটা খুব নর্মাল কোনো কিছু না, এটা খুবই স্পেশালাইজড এবং খুবই ডিমান্ডিং একটা সেক্টর। কিন্তু এই সেক্টরটা আমাদের হচ্ছে যে আন্ডার গ্রেডে ঠিক সেইভাবে করে আপনার কালচার করা হয় না, যার কারণে আহ, যখন হচ্ছে গ্রাজুয়েটরা ফ্রেশ গ্রাজুয়েটরা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে তারা ক্যারিয়ার স্টার্ট করতে যায় বা বিভিন্ন জায়গা থেকে জব হান্টিং শুরু করে, তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে তাদের আর জানা থাকে না, তারা এখানে কম্পিটিশন করতে আসে না। কিন্তু এই যে আমরা যেটা দেখলাম যে বিজনেসের এত বড় একটা কোর ভ্যালু, এটাকে অ্যাভয়েডও তো করতে পারে না, যার কারণে এটা ডিমান্ড প্রচুর, সেই তুলনায় কম্পিটিশন অনেক কম। তো এই জন্য আমরা যদি নিজেদেরকে ঠিক সেভাবে প্রিপেয়ার করতে পারি, তাহলে কিন্তু এটা আসলে অনেক ভালো একটা অপরচুনিটিস আমাদের আমাদের জন্য, ঠিক আছে। সো এখন আমরা আমাদের মেইন আইটেমগুলো আমরা জানা শুরু করব। সেটার আগে প্রথমেই আমি একটা পোল ক্রিয়েট করতে চাচ্ছিলাম আমাদের আহ, এখানেই আমি, বাট আনফরচুনেটলি আমি ক্লাস ইয়াতে মিটিং এর ভিতরে আমি পোল ক্রিয়েট করতে পারতেছি না, আমি খুবই দুঃখিত। বাট আমি স্লাইডেই অ্যাড করে দিছি আর কি। আমি কোশ্চেনটা বলি, আপনারা হচ্ছে টেক্সটেই মানে ইনবক্সে আপনারা লিখে দেন, হ্যাঁ। আমাদের কোশ্চেনটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে তো অনেকগুলো কথা কথা বললাম, আমাদের নিজেদের আইডিয়াও আছে এসকিউ নিয়ে হালকা পাতলা। আমরা যদি এভাবে চিন্তা করি যে আপনার যখন এসকিউ এর শব্দটা শুনেন, হ্যাঁ, বা এসকিউ সম্পর্কে আপনার যখন মাথায় আসছে, অবশ্যই এসকিউ সম্পর্কে আপনার মানে আপনি জানছেন কিছুটা, আপনার একটা আইডিয়া আসছে, অ্যাটলিস্ট ওয়ার্ডটা আপনি শুনছেন, যার কারণে আপনি কিন্তু আজকের এই ওয়েবিনারটাতে জয়েন করছেন, তাই না? তো এই যে এসকিউ এটা যখন আপনি শুনেন বা আপনার মাথায় যখন আসে, তখন অ্যাকচুয়ালি কোন রোলটা আপনি আসলে চিন্তা করেন? চারটা অপশন আছে, এ বি সি ডি। প্রথমটা হচ্ছে যে ফাইন্ডিং বাগস। আচ্ছা, নাইমা আপু অলরেডি, আচ্ছা আপনারা সবাই অনেকে আনসার দিয়ে দিয়েছেন, ঠিক আছে। আমি তারপরেও আরেকবার মানে কোশ্চেনটা বলি। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আহ, প্রথম কোশ্চেনটা হচ্ছে যে এসকিউ কি, ফাইন্ডিং বাগস এন্ড ডিফেক্টস, মানে কোয়ালিটি কন্ট্রোল, বাগস এন্ড ডিফেক্টস খুঁজবে, নাকি বি হচ্ছে যে ডিফেক্টস প্রিভেন্ট করবে এবং হচ্ছে প্রসেসটাকে ইমপ্রুভ করবে, সি হচ্ছে যে অটোমেশনের জন্য কোড লিখবে এসকিউ এ, সেটা কি এসকিউ এর কাজ, নাকি হচ্ছে ডি তে ডেভেলপারদের সাথে কাজ করবে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর জন্য। সো থ্যাংক ইউ, অনেকেই আপনারা আনসার করছেন। সো চারটা কোশ্চেন কিন্তু তাহলে আমরা মোটামুটি বুঝতেছি যে মানে এসকিউ যখন আমরা শুনতেছি, এসকিউ মানে কি, তাইলে ওই যে আমরা প্রথমে যেরকম একজন ভাই শেয়ার করলেন যে এসকিউ মানে হচ্ছে সফটওয়্যার টেস্ট করবে, অটোমেশন ম্যানুয়াল, এরকম দুই তিন ধরনের আইটেম আছে, টেস্ট করবে, টেস্ট করার ফলে কি ঘটবে, সে হচ্ছে বাগ খুঁজে বের করবে বা এই ধরনের বিষয়। অথবা নাকি আপনার হচ্ছে যে প্রথম থেকে বাগ যেন না তৈরি হয় সেটার জন্য চেষ্টা করবে, নাকি এখন তো আমরা জানি অটোমেশনের যুগ, সেই অটোমেশন স্ক্রিপ্ট লিখবে, এই ধরনের বিষয়গুলা। আর ফাইনালি হচ্ছে যে ডেভেলপারদের সাথে কাজ করে রিকোয়ারমেন্ট ডিফাইন করে তার সাথে কাজ করবে। So, আপনাদের ভিতরে অনেকে আনসার করছেন, তার ভিতরে হচ্ছে হাবিবুল ইসলাম ভাই বলছেন যে অল অফ দেম।
বাকি এরা হচ্ছে যে এ বি সি আপনারা প্রত্যেকে এক একজন এক একটা চুজ করছেন। আচ্ছা, তালহা ভাই কোশ্চেন করছেন এসকিউ তে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোড প্রবলেম সলভিং কতটুকু লাগে। ওকে, আমরা হচ্ছে যে একদম শেষে হচ্ছে যে কিউ এন্ড এ সেশন রাখবো, সেখানে হচ্ছে যে আপনি আরেকবার একটু মনে করায় দিবেন কাইন্ডলি। তখন আমরা হচ্ছে যে মানে আজকে আমরা যেগুলো শিখলাম বা যেগুলো জানলাম এরপরে যদি আপনার আরো কিছু জানার থাকে বা এই ধরনের বিষয়, তখন আপনি করবেন। হ্যাঁ, এখন হচ্ছে জাস্ট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো শুধু সেটুক নিয়ে আপনি কোশ্চেন করেন। এরপরে হচ্ছে টোটাল বিষয়টার উপর আমরা কোশ্চেন আনসারে যাব। সো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন আপনারা যারা কোশ্চেনের আনসার দিছেন। সো এসকিউ এটা আসলে কি? এসকিউ হচ্ছে যে মানে আমরা যেগুলা দেখলাম জানলাম সবগুলোর একটা কমপ্লিট কি বলবো এটাকে প্যাকেজ বলা যেতে পারে, তাই না? বিষয়টা অনেকটাই এরকম। অ্যাকচুয়ালি এই যে তিনটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, এই তিনটা জিনিসের একটা কমপ্লিট ভার্সন হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্স। প্রথমটা হচ্ছে কোয়ালিটি অ্যাসিউরেন্স অবভিয়াসলি, যেখানে প্রোঅ্যাক্টিভলি প্রসেস করা হয় একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করা, হ্যাঁ, এবং ডিফেক্ট প্রিভেন্ট করা। অর্থাৎ আমরা যখন একটা প্রোডাক্ট বা আইটেম আমরা তৈরি করতেছি, যখন একটা সাপোজ যে কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে একদম প্রথম থেকে, সেই আইটেমটা যখন তৈরি হইতে থাকে ঠিক এক এট এ টাইম একজন কোয়ালিটি অ্যাসিউরেন্স এই কোশ্চেনটা করতে থাকে, আর উই বিল্ডিং দিস দ্য রাইট ওয়ে, আমরা কি সঠিকভাবে জিনিসটা তৈরি করতেছি। অর্থাৎ প্রত্যেকটা কোড লেখা হচ্ছে বা প্রত্যেকটা ফিচার তৈরি হচ্ছে আর আমরা সাথে সাথে দেখছি যে যে জিনিসটা তৈরি করতে যাচ্ছিলাম আসলে কি আমরা সেটা তৈরি করতেছি কিনা। সেকেন্ড আরেকটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, রিঅ্যাক্টিভ। প্রথমটা ছিল প্রোঅ্যাক্টিভ, আমাদের কাজ হচ্ছে আমরা দেখতেছি। আরেকটা হচ্ছে রিঅ্যাক্টিভ, যেটা হচ্ছে যে পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা টেস্টিং হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, যেখানে কোশ্চেন থাকতেছে কি ডিড উই বিল্ড দিস রাইট, আমরা কি ঠিক জিনিসটাই তৈরি করছি কিনা। হ্যাঁ, এন্ড ফাইনালি টেস্টার্স মাইন্ডসেট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কিউরিয়াস, ক্রিটিক্যাল অ্যান্ড আ ক্রিয়েটিভ প্রবলেম সলভার। আপনার মেইন জব হচ্ছে যে এই কোশ্চেনটা করা, হোয়াট ইফ, এটার বদলে যদি এটা হইতো তাইলে কি ঘটতো। অর্থাৎ আমরা ধরেন শুধু একটা যদি লগ ইন স্ক্রিনের কথা চিন্তা করি, সেখানে হচ্ছে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। তো সেখানে আমরা চিন্তা করব যে যদি আমি পাসওয়ার্ডটা না দিই তাহলে কি ঘটবে, অথবা যদি আমি ইউজার নেমটার ভিতরে আমি যদি স্পেশাল ক্যারেক্টার দিই তাহলে কি ঘটবে, অথবা পাসওয়ার্ডের জায়গাতে আমি যদি কমন কিছু পাসওয়ার্ড যেগুলো থাকে 1 2 3 4 5 ABCDEFG এগুলো দিলে কি ঘটবে। সো এই যে হোয়াট ইফ, এই কোশ্চেনটা হচ্ছে যে টেস্টারের মাইন্ডসেট। সো এই যে সবগুলোর কমপ্লিট একটা জিনিস, এটাই হচ্ছে যে একটা কোয়ালিটি অ্যাসিউরেন্সের আমরা কি বলতে পারি একটা প্রতিচ্ছবি বলতে পারি, ঠিক আছে। সো এটাই আর কি মোটামুটি। হ্যাঁ, যে কোয়ালিটি অ্যাসুরেন্স এর হচ্ছে যে এগুলোর একটা কম্বিনেশন, এই যে ক্রিটিক্যাল লেভেলের গুলো আমরা সাথে একই সাথে কাজ করতে থাকি, আমরা কোয়ালিটি কন্ট্রোল করি এবং আমাদের মাইন্ডসেটটাই থাকে আমরা সবসময় যেই জিনিসটা নিয়েই কাজ করি না কেন সেখানে আমরা হোয়াট ইফ কোশ্চেনটা করি সবসময়। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে যে একটা খুবই ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে ইভালুয়েশন অফ টেস্টিং। ইভলিউশন মানে হচ্ছে যে এটা আমরা বিবর্তন, ইভালুয়েশন না, ইভলিউশন, বিবর্তন। আমাদের আগে কিরকম কাজ হইতো, এখন হচ্ছে যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সে কিভাবে কাজ হয়। আমাদের কিন্তু গোল এখনো পর্যন্ত এই ট্র্যাকটাই আছে যে আমরা এসকিউ এর সম্পর্কে জানতেছি, হ্যাঁ, যে এসকিউ জিনিসটা আসলে কি, কিভাবে কাজ করে এবং এটার সামনে কিভাবে নিয়ে যাওয়া যেতে পারে, ঠিক আছে। তো আমরা প্রথমে হচ্ছে অবভিয়াসলি ইভলিউশনটা জানতে হবে। প্রথমটা হচ্ছে ওল্ড ওয়ে, আমাদের আগে কিভাবে কাজ হইতো, ওয়াটারফল বা অ্যাজাইল এই জিনিসগুলো হচ্ছে যে প্রজেক্ট মেথোডোলজিস। অর্থাৎ প্রজেক্ট বলতে আমরা চিন্তা করতে পারি এরকম একটা সিঙ্গেল একটা কাজ বা একটা প্রোডাক্ট বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন, সেই জিনিসটা শুরু থেকে শেষ করার জন্য একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসা, সিস্টেমেটিক ওয়েতে আগায় নিয়ে যাওয়া একটা কমপ্লিট সিস্টেম। এই যে পুরো বিষয়টা, এই বিষয়টাকে একটা প্রজেক্ট হিসেবে চিন্তা করা হয়। যেমন আমরা বিকাশকে একটা প্রজেক্ট হিসেবে চিন্তা করতে পারি। সাপোজ কেউ একজন আসে আমাদেরকে বলল যে আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি।
আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই যেটা হচ্ছে যে বিকাশের মতো কাজ করবে, যেখানে আমরা বিকাশে যে ফিচার গুলো আছে এই ফিচার্স গুলো থাকলো, এই ধরনের কাজ আমরা করব। তো এই যে একটা জিনিস আমার কাছে চাইলো, সেটা নিয়ে আমি কাজ করা শুরু করলাম, এই একটা জিনিস, এটাকে আমরা একটা প্রজেক্ট বলি। সো এই প্রজেক্টের ম্যানেজমেন্টটাকে এরকম হচ্ছে, প্রজেক্ট ম্যানেজমেন্টের এই দুইটা টার্মস, একটা হচ্ছে ওয়াটারফল, সেকেন্ড আর একটা আমি রাখছি অ্যাজাইল। সো ওয়াটারফল জিনিসটা আগে ছিল, আগে চলতো জিনিসটা অনেকটা এরকম। সফটওয়্যার টেস্টিংটা অ্যাকচুয়ালি ঘটতো কখন? একদম ভেরি এন্ড, একদম সবার শেষে। ঠিক আছে, এই যেমন আমরা আগের স্লাইডে দেখছি না, এই যে রিঅ্যাক্টিভ ওয়ে, কোয়ালিটি কন্ট্রোল, একদম সবার শেষে যে যে জিনিসটা চেক করে, ঠিক কাইন্ড অফ এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, যে আহ, একদম সবার শেষে যে আমরা সফটওয়্যারটাকে টেস্টিং করতাম, অর্থাৎ আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন টেস্ট করতে বলতো, এরপর আমাদের টিম সেই জিনিসটাকে বিল্ড করতো, বিল্ড করে কোয়ালিটির ইনসিওরের কাছে আসতো, তারা এই জিনিসটা চেক করে দেখতো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এটা স্লো, সেপারেট এন্ড একটা বটলনেক হিসেবেই কাজ করতো। অর্থাৎ প্রজেক্ট কখন ডেভেলপাররা তৈরি করা শেষ করবে, তারপরে কিউএ এসে টেস্ট করা শুরু করবে, এই ঘটনাটাই ঘটতো আগে। হ্যাঁ, তো এই কারণে অবশ্যই স্লো হইতো বিষয়টা, তাদের কমপ্লিট বিল্ড করা হইতো, এরপর আমাদের কাছে আসতো, আমরা দেখতাম জিনিসটাকে। তো এই সময় জিনিসটা অনেকটা এরকম হইতো যে থ্রোয়িং ইট ওভার দ্য ওয়াল, অর্থাৎ কিউএরা প্রোডাক্টটা তৈরি করছে, কিউএদের কাছে থ্রো করতেছে বলের মতো। আর কিউএরা কি করতো? গেট কিপার হিসেবে কাজ করতো, প্রোডাকশনে যাবে কিনা, গেটটা ওপেন করে দিয়ে সব প্রোডাক্টটাকে রিলিজ করবে কিনা। এই জিনিসটা নিয়ে হচ্ছে যে কিউএর রোলটা থাকতো। তো এটা ছিল দ্য ওল্ড ওয়ে। এখন কিভাবে কাজ করে? এখন হচ্ছে অ্যাজাইল অ্যান্ড ডেভঅপস, এই দুইটা জিনিসের সমন্বয় ভাবে আমাদের প্রোডাক্ট গুলাকে এখন বিল্ড করা হয়। অর্থাৎ টেস্টিং ইজ আ কন্টিনিউয়াস এন্ড ইন্টিগ্রেটেড। এখন একদম ডে ওয়ান থেকে হোল টিম রেসপন্সিবিলিটিস, একটা টিম তৈরি করা হয়, হ্যাঁ, যেখানে ম্যানেজাররা থাকে, যেখানে হচ্ছে যে আপনার ডেভেলপাররা থাকে, যেখানে আপনার টেস্টাররা থাকে, সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে। এবং একদম শুরু থেকে যেদিন আপনার রিকোয়ারমেন্ট আসতেছে, ক্লায়েন্ট একটা মিটিং করতেছে, ক্লায়েন্টের সাথেও কিউএ যে মিটিং করতে থাকে। হ্যাঁ, মিটিং করে প্রথম থেকে টেস্ট করতে থাকে, প্রথম থেকে। এই যে আমরা যে জিনিসটা দেখতেছিলাম আগের স্লাইডে, যেটাকে বলে প্রোঅ্যাক্টিভ প্রসেস, যে জিনিসটা তৈরি হচ্ছে, চলতেছে, আমরা সবসময় সেই জিনিসটা এনশিওর করছি যে আর উই বিল্ডিং দিস দ্য রাইট ওয়ে, আমরা যেটা চাইছিল সেটাই কি করতেছি। তো এই ঘটনাগুলো যখন ঘটে, আমরা মানে কন্টিনিউয়াস এবং ইন্টিগ্রেটেড ওয়েতে আগাইতে থাকি, তখন কিন্তু এই যে ওয়াটারফলের যে প্রবলেম গুলো ছিল, স্লো হয় না, সেপারেট থাকে না, এবং এই জিনিসটা কিন্তু পরবর্তীতে কস্টিংটা বাড়ায় দেয় না। লাইক আমি প্রোডাক্ট পুরোটা শেষ করলাম, শেষ করে যখন কিউ এর কাছে দিলাম, আমার 4 মাস শেষ করে আমি আমার 10 জন ডেভেলপারকে দিয়ে কাজ করে, রাত দিন কাজ করে, যখন আমি কিউ এর কাছে দিলাম, কিউ পুরো জিনিসটা বাদ দিয়ে দিল, তখন আবার শুরু থেকে সবাই শুরু করলো। So আপনি দেখেন, আমাদের কিন্তু ডেভেলপমেন্টের কস্টিং বেড়ে যাচ্ছে, তাই না? আমাদের সময় বেড়ে যাচ্ছে, ক্লায়েন্ট কিন্তু হাওয়া হয়ে যেতে পারে যে কোনো সময় এরকম ঘটনা ঘটতে গেলে। সো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা কিন্তু অ্যাভয়েড হয়ে যায় এই অ্যাজাইল এবং ডেভঅপস এর ভিতরে। সো কোয়ালিটি ইজ বিল্ট ইন ফ্রম দ্য স্টার্ট, নট ইন্সপেক্টেড এট দ্য এন্ড। আমরা একদম শেষে এখন আর দেখি না, একদম শুরু থেকেই দেখি। সো এই যে একটা বড় ইভালুয়েশন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে ঘটছে, এই জিনিসটা আমাদেরকে কিভাবে চেঞ্জ করছে, বা মানে আমাদের এসকিউ তে কিভাবে প্রভাব ফেলছে, বা আমাদের লার্নিং বলেন, আমাদের প্যাটার্ন বলেন, সেটাতে কিভাবে আনছে, সেটা আমরা সামনে জানবো। বাট ইন্ডাস্ট্রিতে কিন্তু ঘটনাটা এভাবেই ঘটে গেছে। আগে যেরকম ছিল সবার শেষে যায় চেক করা, এই জিনিসটা এখন কিন্তু নাই। কারণ এখন কিন্তু অনেক বেশি প্রতিযোগীর সংখ্যাও বেড়ে গেছে, আমাদের সফটওয়্যার কোম্পানি ইন্ডাস্ট্রি বেশি আছে, আমাদের হচ্ছে যে মেম্বার্স বেশি আছে। তো এখানে যে স্লো থাকবে সে কিন্তু পিছিয়ে যাবে। এবং আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমাদেরকে আরো অনেক সামনের দিকে আগায় নিয়ে গেছে, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু এখন আসলে আর পসিবল না, এরকম মানে স্লো হওয়া বা লস করা, এই জিনিসটার সুযোগ নাই। সো এই ইভালুয়েশনটা কিন্তু আমাদের টেস্টিং এর জন্য চলে আসছে। তো এখন আমরা মোটামুটি এতক্ষণ তাহলে কি জানলাম? আমরা এতক্ষণ মোটামুটি জানলাম হচ্ছে যে এসকিউএ জিনিসটা অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, এসকিউএ তে আসলে আসলে কি ঘটনা ঘটে, কিভাবে আমরা কাজ করি, আর ইভালুয়েশনটা কিরকম ভাবে আসছে। তো এখন আমরা হচ্ছে ইন্ডাস্ট্রি ট্রেন্ড জানবো আমরা। ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে আসলে এখন এসকিউ দের কাছ থেকে আসলে কি চায়। এই যে আমরা এতক্ষণ ধরে তো কিছু জিনিস জানলাম, তাই না? এসকিউরা কি ধরনের কাজ করে, হ্যাঁ, এসকিউ কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে যে আপনার আগের স্লাইডটাতেই আমরা জানলাম যে ইভালুয়েশনটা কিভাবে হয়েছে। সো এখন এসকিউ এদের কাছ থেকে ইন্ডাস্ট্রি বা কোম্পানি বা ম্যানেজমেন্ট আসলে কি চাচ্ছে। সো তিনটা ট্রেন্ড আমি এখানে আলোচনা করছি, যে এখান থেকে আপনার অলরেডি যে ভাইয়া কোশ্চেন করছিলেন, হ্যাঁ, ভাই হচ্ছে তালহা ভাই যে কোশ্চেনটা করছিলেন, সেটার আনসার আপনারা কিন্তু এখনই পেয়ে যাবেন।
আমাদের এই এখান থেকে কিন্তু এটা আমাদের কিন্তু একটা বড় মানে আমাদের এই ওয়েবিনার থেকে কিন্তু এটা একটা আপনারা খুব ভালো একটা পয়েন্ট আপনারা পাবেন যে আমাদের যে এসকিউ ফিল্ডে আসতে গেলে, হ্যাঁ, যে আমাদেরকে আসলে কিভাবে প্রিপেয়ার হইতে হবে এবং এই ফিল্ড আমাদের কাছ থেকে আসলে কি চাবে সেই জিনিসটা আমরা এখন ইন্ডাস্ট্রি ট্রেন্ড থেকে আমরা দেখব। প্রথম ট্রেন্ড হচ্ছে অটোমেশন ইজ এসেনশিয়াল। এটা নিয়ে আসলে নিজেকে ভুলের ভিতরে রাখার কোনো সুযোগ নাই, নিজেকে মানে উম, এটা হাইড করারও কোনো অপশন নাই। ছোট একটা আমি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমি হচ্ছে অনেক মানে অনেক সময়ই দেখছি, আগেও দেখছি, দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করার কারণে আমার জুনিয়রদের কাছে দেখছি, জুনিয়র ভাইদের কাছে দেখছি। এরপরে হচ্ছে যে অনেক ফ্রেশার ভাইরা যারা হচ্ছে যাদের সাথে আমি হচ্ছে যে ক্যারিয়ার কনসালটেন্সি করি, হ্যাঁ, যারা হচ্ছে আলোচনা করে তাদের সাথে বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে শেয়ার করি এবং বিভিন্ন ওয়েবিনারেও আমি দেখছি যে এসকিউএ সম্পর্কে প্রথম ধারণা তো আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে যে একটা সফটওয়্যার টেস্টিং, আমরা যেই মানে রিকোয়ারমেন্টের সাথে মিলায় টিলায় কমপ্লিট করে ফেলবো, জিনিস ঠিক মতো কাজ করতেছে কিনা, যেটা আগে ছিল গেট কিপারের বিষয়টা, হ্যাঁ, ওই কনসেপ্টটা এখনো থেকে গেছে। এই কনসেপ্টের ভিতরে আমরা যদি থাকি তাহলে তো এই জিনিসটা সহজ। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি তো আসলে সিএসসি গ্রাজুয়েট যদিও, কিন্তু আমি আসলে প্রোগ্রামিং কমফোর্ট না, ঠিক আছে, আমার আসলে প্রোগ্রামিং এর যে কমপ্লেক্স থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং প্যাটার্ন, এই জিনিসগুলো আসলে আমি কমফোর্টেবল না। আমার কাছে এটাতে যে প্রেশারটা মনে হচ্ছে নিতে, যে এর বদলে আমি যদি এসকিউএ সেক্টরে আমি যদি সেম প্রেশারটা দেই, আমি এর থেকে আরো ভালো করতে পারবো। তো এই কারণে কিন্তু অনেকে এসকিউএ চুজ করেন যে আমার কিন্তু আর প্রোগ্রামিং করার প্রয়োজন নাই। সো ট্রেন্ড ওয়ানে প্রথম জিনিসটাকে আপনারা মাথা থেকে পুরোপুরি ঝেড়ে ফেলেন, ঠিক আছে। এখন কিন্তু আসলে এই প্রোগ্রামিং জানি না, প্রোগ্রামিং এর সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, আমি ডেটাবেস, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, আমি হচ্ছে যে আপনার সিআইসিডি, জেনকিন্স, আমি গিটহাব, আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক্স, ওওপি, এই জিনিসগুলো আমি জানি না, জানবো না, কিন্তু আমি এসকিউ তে ভালো করব, এই ঘটনাটা কিন্তু ঘটবে না। অটোমেশন ইজ এসেনশিয়াল। ভয়টা আমি একটু পরে ভাঙাচ্ছি আপনাদের, যে এখনই অলরেডি যদি আপনারা কেউ ভয় পেয়ে থাকেন বিষয়টা নিয়ে, তাহলে আমি একটু পরে, জাস্ট 2 মিনিট আমাকে একটু সময় দেন। আমি প্রথমে হচ্ছে যে ট্রেন্ড ওয়ানটাকে একটু আগে আপনাদের সামনে আমি ক্লিয়ার করি। সো অটোমেশন ইজ এসেনশিয়াল, খুব সহজ বাংলা কথা, অটোমেশনটা ম্যান্ডেটরি। অটোমেশন আমরা বাদ দিতে পারবো না, এটা অতি গুরুত্বপূর্ণ, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তিনটা লাইন, একটা হচ্ছে যে ম্যানুয়াল টেস্টিং হচ্ছে আপনার ফাউন্ডেশন। টেস্টিং এর কনসেপ্ট আপনি যদি না জানেন তাহলে তো আসলে আমরা কিছুই করতে পারবো না, তাই না। টেস্টিং এর হচ্ছে যে বিভিন্ন টার্মস টার্মিনোলজিস আছে, বিভিন্ন সিস্টেমস আছে, বিভিন্ন মেথডস আছে, মেথোডোলজিস আছে, যেগুলো দিয়ে আসলে সফটওয়্যার টেস্টিং এর পুরো আর্ট জিনিসটা কালচার করা হয়। লাইক আমাকে একটা প্রোডাক্ট দিল, আমি সেটাকে কি দেখবো, কিভাবে দেখবো, আর আসলে কতটুকুই বা দেখবো, এবং কিভাবে দেখলে অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে দেখা হবে। নাইলে আমরা এই যে একদম শুরুর দিকে কিছু এক্সাম্পল আমরা দেখলাম, তাই না, যে বিমান অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, তারপরে হচ্ছে যে আপনার এটিএম বুথের ক্যাশ ফ্লো বের হয়ে চলে যাচ্ছে, তারপর আপনার মনে করেন যে এরকম বড় বড় বিভিন্ন ঘটনাগুলো করতেছে, আমরা আসলে কি দেখবো, কতটুকু দেখবো, কোথায় যায় দেখা শেষ করব, কখন আমরা কনফিডেন্স দিতে পারবো, এই সমস্ত ঘটনাগুলা জানা হচ্ছে যে ম্যানুয়াল টেস্টিং, যেটাকে বলা হয় আপনার ফাউন্ডেশন, যেটা ইটস হোয়ার ইউ লার্ন হোয়াট টু টেস্ট এন্ড ডেভেলপ ইউর ক্রিটিক্যাল থিঙ্কিং। আপনি আপনার মেইন মাইন্ডসেটটা প্রিপেয়ার করবেন এসকিউ এর জন্য, এবং আপনি আসলে কি টেস্ট করবেন সেই জিনিসটা জানা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং। দেন অটোমেশন, পয়েন্ট টু, অটোমেশন হচ্ছে যে আপনার ফোর্স মাল্টিপ্লায়ার। অর্থাৎ আপনি একজন মানুষ 1 কোটি মানুষের কাজ করবেন, লিটারালি 1 কোটি মানুষ, আমি মানে জাস্ট একটা নাম্বার বলে দিচ্ছি এরকম কিন্তু না। অথবা আমরা যদি এবার নিজেদের চিন্তাকে একটু ছোট করতে চাই, একটু সীমিত করতে চাই, হ্যাঁ, বিষয়টা যদি আমরা মনে করি যে না ঠিক আছে, চিন্তা করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, আমরা একটু সহজ করি। সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এসকিউ তে ধরেন একটা সময় টেস্ট করার জন্য আহ, মানে ভলিউমটা এত বেশি পরিমাণে বেড়ে যায় যে আমাদের 20-30 জনের একটা টিম লাগবে, কিন্তু আসলে এই জিনিসটা পসিবল না, আপনাকে একজনকেই কাজটা করতে হবে। আপনি কিভাবে করবেন? অটোমেশনের মাধ্যমে কাজটা করবেন, ঠিক আছে। অটোমেশন ইজ ইয়ার ফোর্স মাল্টিপ্লায়ার। It's where you learn how to test at scale and free yourself from repetitive task. একই কাজ আপনাকে 100 বার না 1000 বার করতে হবে। ইটস ট্রু, লিটারালি এই কাজটা আমাদের করতে হয়, 1000 বার আপনি কাজটা করবেন, হ্যাঁ, একই কাজ। সেটা যদি একজন হিউম্যান বিং করে তাহলে তো এই জিনিসটা আসলে প্র্যাকটিক্যালও না, এই জিনিসটা কেউ করেও না। তো এই যে ঘটনাটা ঘটে, আপনি যে রিপিটেটিভ টাস্ক থেকে নিজেকে ফ্রি করবেন,
এই কাজটাকেই অ্যাকচুয়ালি অটোমেশন হিসেবে বলা হয়। এবং এই অটোমেশনটা করার জন্য আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো বা আমি যে ফ্রেমওয়ার্কের বিষয়গুলো বলতেছিলাম, এই ল্যাঙ্গুয়েজ কনসেপ্ট বা যে জিনিসগুলা, সেই জিনিসগুলো কিন্তু এই অটোমেশনের জন্য প্রয়োজন হবে। ম্যানুয়াল টেস্টিং আপনার ফাউন্ডেশন, অটোমেশন আপনাকে মাল্টিপ্লাই করবে আপনার ফোর্সটাকে। আপনি আরো বেশি কাজ অল্প সময়ে করে ফেলতে পারবেন। অ্যান্ড ফাইনালি দ্য লাস্ট লাইন, সেটা হচ্ছে আপনি আসলে ম্যানুয়াল এবং অটোমেশন টেস্টার, আমরা যেটা শুরুর দিকে একটা কনসেপ্টের ভিতরে ছিলাম যে টেস্টিং অ্যাকচুয়ালি দুই রকম হয়, ম্যানুয়াল এবং অটোমেশন টেস্টিং। কিন্তু আমরা আসলে কিন্তু ম্যানুয়াল টেস্টারও হব না, অটোমেশন টেস্টারও হব না। আমরা হচ্ছে কোয়ালিটি ইঞ্জিনিয়ার, যারা হু ইউজ দ্য রাইট টুল ফর দ্য জব। সঠিক টুলসটাকে আপনি ইউজ করতে পারবেন। অটোমেশন ইজ জাস্ট আ টুলস, আর কিছুই না। তো এখন হচ্ছে যে তাইলে আপনাদের আমি সেই ভয়টাকে ভাঙায় দিই, সেটা হচ্ছে কি, যেই ল্যাঙ্গুয়েজের বিষয়গুলা বা যেই বিষয়গুলোর ভয়ে, মানে অনেকে এরকমও বলছে আমাকে, অনেক ছোট ভাই বা অনেক ভাইয়েরা, আমার কলিগরাও অনেকে বলছে যে যেই ভয়ে আমি কোয়ালিটি অ্যাসুরেন্স আসলাম, এসকিউ ফিল্ডে আসলাম, তো এখন তো দেখছি সেই জিনিসটাই আমার সামনে আবার চলে আসলো, আমি এখন কি করব? তো অ্যাকচুয়ালি এখানে মানে সাহসের ব্যাপারটা বা আমরা যেখানে আসলে কমফোর্ট ফিল করি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু প্রজেক্ট বিল্ড করতে হয় না। লাইক আমাদেরকে কিন্তু বিকাশ, নগদ, দারাজ বা হচ্ছে যে ব্যাংকিং অ্যাপ্লিকেশন, নেটফ্লিক্স, হ্যাঁ, স্পটিফাই, এই জিনিসগুলো আমাদের তৈরি করতে হবে না। ওইটা যদি আমাদের তৈরি করতে হইতো তাহলে আমাদের কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেক বড় লেভেল পর্যন্ত আমাদের চলে যেতে হইতো। আমাদের কিন্তু ওই জিনিসটার প্রয়োজন হয় না। আমাদের প্রয়োজন হয় যে আমাদের যে টুলস, তাই না, আমরা এই জিনিসটা দেখতেছি তো, ইউজ দ্য রাইট টুলস ফর দ্য জব। একটা টুলস শিখতে হয়, ঠিক আছে? একটা টুলসে কোথায় ক্লিক করলে, কোন বাটনে ক্লিক করলে কি হবে, সেই জিনিসটাই জানতে হয় আর কি, ঠিক আছে? টুলস কিন্তু তৈরি করা আছে, আমাদের টুলসের ব্যবহার শিখতে হয়। এবং টুলসের সাথে কথাবার্তা বলার জন্য আমাদের যে ল্যাঙ্গুয়েজটা দরকার হয় সেটাই হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা ইজি ল্যাঙ্গুয়েজ। এবং সেখান দিয়ে আমাদের কিন্তু প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং করা লাগতেছে না, টুলসের সাথে কমিউনিকেশন করতে হচ্ছে, ঠিক আছে? সো ওই লেভেল পর্যন্ত আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যেই জিনিসগুলা এটার আসলে প্রয়োজন পড়ে, এটাকে আমরা এড়াইতে পারি না। তো এটা হচ্ছে যে ব্যাপার, এটা দিস ইজ দ্য থিঙ্ক অ্যাবাউট দিস, লাইক যে অটোমেশনের জন্য আমাদের ওই পর্যন্ত যাইতেই হবে। সো আমাদের ম্যানুয়ালের ফাউন্ডেশনটা ফার্স্টে বিল্ড করতে হবে, এখানে আর কোনো অপশন নাই। আর এটার সাথে আমাদের হচ্ছে অটোমেশনের জন্য যেটুকু প্রয়োজন সেই জিনিসটা আমাদের লাগবে, ঠিক আছে? সো আমরা প্রথম ট্রেন্ড কিন্তু আমরা জানলাম। একটু আমাকে সুযোগ দিবেন। আচ্ছা, আমার ক্যামেরাতে একটু প্রবলেম হচ্ছে, তো আমি ক্যামেরাটা ঠিক করে নিচ্ছি। ইন দ্য মিন টাইম আপনারা যদি কোনো কোশ্চেন এর ভিতরে আপনাদের মাথায় আসে, আপনারা কিন্তু কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, আমরা যখন এক একটা টপিক ক্রস করব, আপনারা সেই টপিক রিলেটেড কোশ্চেন করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে যে ছোট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। জি। আহ, তো আমাদের ইনোভেটিভ স্কিলস লিমিটেড থেকে তো আপনাদের এই সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড অটোমেশন, তো এই জিনিসটা যদি আপনারা শিখতে চান, আমরা হচ্ছে যে 26শে নভেম্বর থেকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আপনারা যদি কেউ জয়েন করতে চান তাহলে অবশ্যই জয়েন করতে পারেন। আর আপনাদের ইনস্ট্রাক্টর ভাইয়াই থাকবে ইনশাল্লাহ, উনি হচ্ছে যে আপনাদের ক্লাস নিবে। আমাদের হচ্ছে যে শনিবার আর মঙ্গলবার 10টা থেকে ক্লাস শুরু হবে আর কি। তো বাকি যদি আপনাদের কি যদি কোনো কোশ্চেন থেকে থাকে এখনই, আমরা হচ্ছে যে একদম শেষের দিকে আসলে 10 মিনিট একটা কিউএ সেশন রাখবো। তো আপনারা যে কোনো কোশ্চেন আস্ক করতে পারেন, আমরা হচ্ছে যে সেটা ভাইয়া হচ্ছে যে ইনশাল্লাহ আনসার দিয়ে দিবে। জি ভাই, আপনি শুরু করতে পারেন আবার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি পার্টিসিপেন্টদের জন্য বলতেছিলাম আর কি। অ্যাকচুয়ালি পার্টিসিপেন্ট আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই টপিক পর্যন্ত, আপনারা সব ফ্রিলি আপনারা কোশ্চেন করবেন, ঠিক আছে? আমরা ডিসকাশনের জন্য কিন্তু ওপেন। হ্যাঁ, এখানে আমাদের যে কোনো রকমের কোশ্চেন, যে কোনো রকমের ভুল ধারণা বা কোনো আইডিয়া যদি আপনাদের মানে ইয়া থাকে, আপনারা আমাদেরকে জানাবেন, আমি সেটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবো। ওকে। সো আমাদের হচ্ছে প্রথম ট্রেন্ড যেটা জানলাম সেটা হচ্ছে যে অটোমেশন ইজ এসেনশিয়াল। হ্যাঁ, এটার আসলে কোনো বিকল্প নাই, এটা আমাদেরকে জানতেই হবে। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভয়ে যদি আমরা এসকিউতে আসি, তারপর আমাদের এটা শিখে নিতে হবে। তবে
মানে আমাদের জন্য ভরসার বিষয় হচ্ছে যে এটার জন্য আসলে খুব যে আমাদের কমপ্লেক্স প্রোগ্রামিং লার্ন করা লাগে এরকম কিছু না। ইটস ভেরি সিম্পল থিং। টুলস শেখা এবং টুলসের সাথে কমিউনিকেট করার জন্য আমাদের একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ল্যাঙ্গুয়েজটা জানতে হয়। নেক্সট হচ্ছে ট্রেন্ড 2, যেটা হচ্ছে শিফটিং লেফট। এটা খুবই জনপ্রিয় একটা টার্ম, এবং এই জিনিসটা এখন আমাদের ইন্টারভিউ থেকে শুরু করে সব জায়গাতে এই জিনিসটা এখন চলে আসতেছে। এটা বললেই কিন্তু আপনারা এখনই বুঝে ফেলাবেন বিষয়টা। জাস্ট দুইটা পয়েন্টে এই জিনিসটা আমরা বুঝবো। সেটা হচ্ছে যে এসকিউএ কিন্তু এখন আর গেটকিপার হিসেবে নাই। আমরা একদম শুরুতে যে জিনিসটা আমরা জানছিলাম, হ্যাঁ, আমরা একদম শুরুতে বলতেছিলাম না যে আগে ওল্ড ওয়েতে কি হইতো, বিষয়টা গেটকিপার হিসেবে কাজ করতো একদম। মানে লাস্টে কিউ এর কাছে প্রোডাক্টটা দেয়া হইতো, কিউ জিনিসটা ম্যাচ করে হয় পাস নাইলে ফেল, আবার শুরু থেকে শুরু করো। এই ঘট এই ঘটনা কিন্তু এখন আর এসকিউ তে নাই। এসকিউ এরা হচ্ছে যে পার্টনার উইথ ডেভেলপার্স ফ্রম ডে ওয়ান, একদম শুরু থেকে কাজ করতে থাকে। যখন রিকোয়ারমেন্ট আসে তখন থেকে অ্যানালাইসিস চলতে থাকে। ডেভেলপার যে জিনিসটা বিল্ড করে সেই জিনিসটাই আপনার হচ্ছে চেক করে দেখে যে আমরা ঠিক জিনিস বানাচ্ছি কিনা। ঠিক আছে, এতে আমাদের পরবর্তীতে অনেক কস্ট এবং অনেক ধরনের ক্রিটিক্যাল বাগ থেকে আমরা বেঁচে যাই, আমাদের বিজনেস সেভ হয় আর কি। ঠিক আছে, তো এই যে ঘটনাটা শুরু থেকে সাথে যায়, এটা হচ্ছে যে শিফটিং লেফট। আর শিফটিং লেফট হচ্ছে যে আপনি এই দিস ইজ শিফটিং লেফট, যেখানে আপনি হচ্ছে ডিফাইন দ্য রিকোয়ারমেন্টস এবং রাইট দ্য টেস্ট বিফোর কোড ইজ রিটেন। কোড লেখা হয় নাই, প্রজেক্ট বা প্রোডাক্ট ইমপ্লিমেন্ট শুরু হয়নি, কিন্তু আপনার কিন্তু টেস্টিং লেখা শুরু হয়ে যাচ্ছে। এবং আপনার যে টেস্টিংটা হয়ে যাবে, মানে টেস্ট কেসগুলো আপনি লিখে ফেলছেন বা যে জিনিসগুলো আপনি প্ল্যান করছেন, সেটা আমরা জানি সিআইসিডি ইন্টিগ্রেশন, যেখানে হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আর কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। ঠিক আছে, লাইক আপনার যখন প্রোডাক্টটা চলতেছে সেটা অল্প অল্প করে আপনার গিটহাবে চলে যাচ্ছে, এবং সেই জিনিসটা আমাদের কিন্তু টেস্ট পাস হয়ে সামনের দিকে যাচ্ছে আর কি। ঠিক আছে, এবং এই জিনিসটা আমরা শুরু থেকে টেস্টিং করতে থাকি এবং আমরা ভেরি অফেন এই জিনিসটা টেস্টিং করে থাকি। তো এই শিফটিং লেফট এই জিনিসটা আমাদের ইন্ডাস্ট্রিতে এখন মোটামুটি 100% কোম্পানিতে এই জিনিসটা অ্যাডাপ্ট করে নিছে। লাইক আপনি একদম ডে ওয়ান থেকেই টেস্ট করতে থাকবেন। তো এই যে ট্রেন্ড, যেটা এই শিফটিং লেফটের জন্য কিন্তু আমাদের লার্নিং এর একটা বড় একটা আইটি টার্ম চলে আসে আর কি। লাইক আমাদের প্রত্যেকটা সেগমেন্টে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের প্রত্যেকটা সাইকেলেই বা প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু আমাদের এক একটা স্টাইলে টেস্ট করতে হয়, এক একটা জায়গার টেস্টিং এক এক রকম। তো এটার জন্য আবারও কিন্তু একদম শুরুর যে জিনিসটা, ম্যানুয়াল টেস্টিং ইজ ইওর ফাউন্ডেশন। আপনার যখন ম্যানুয়াল টেস্টিং এর সবকিছু আপনার জানা থাকবে, সব ধরনের ওয়ে জানা থাকবে, তখন কিন্তু আপনি শিফটিং লেফটে খুব ভালোভাবেই ব্লেন্ডেড হয়ে যাবেন। ঠিক আছে, সো সেকেন্ড ট্রেন্ড কি, যে কোনো কোম্পানিতেই শিফটিং লেফটের জন্যই অ্যাপ্রোচটা ফলো করে। এই কারণেই একজন এসকিউএ তার কিন্তু এই সিস্টেমে কাজ করার জন্য তার যে নলেজ গুলো থাকা দরকার সেটা এক্সপেক্ট করে। ঠিক আছে, এবং আমাদের তো যদিও আমরা বলতেছি যে তুলনামূলকভাবে আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় এসকিউ ডিপার্টমেন্টে কিন্তু মানে অপরচুনিটিস বেশি, সেই তুলনায় কম্পিটিশন কম। কিন্তু কম্পিটিশন কিন্তু এতও কম না যেটা হচ্ছে যে আপনার কি বলে যে আমরা চাইলেই আমরা জবটা নিয়ে ফেলতে পারবো, এরকম কিন্তু না। আমাদের কাছ থেকে যে জিনিসগুলা চাওয়া হচ্ছে, এখন অনেকেই কিন্তু সেই জিনিসগুলা নিজেদেরকে মাস্টারিং করে ফেলছে। ঠিক আছে, তো এই কারণে কোম্পানিতে যখন হচ্ছে যে আপনার কাউকে নেওয়া হয়, তার কাছ থেকে এই নলেজ গুলো আসলে সবসময় জানার চেষ্টা করে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, নাফিসা আপু কোশ্চেন করছেন হচ্ছে এট দ্য বিগিনিং কেউ কি তাহলে ম্যানুয়াল টেস্টিং এর জবের জন্য প্রিপারেশন নিয়ে জবে অ্যাপ্লাই করা যাবে? আমি বুঝি নাই আপনার কোশ্চেনটা। আচ্ছা, আপনার কোশ্চেনটা নিয়েও আমি লাস্টে আমরা আলোচনা করব। ঠিক আছে, ভাই কি কি উনি বলেছে যে মানে অনলি ম্যানুয়াল টেস্টিং শিখে স্টার্ট করা যাবে না ক্যারিয়ারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এখন তো আমাদের ট্রেন্ড যেটা চলে আসতেছে সেই জিনিসটার ভিতর থেকে তো আমরা দেখতেছি। ফাইনালি একদম লাস্টে আমরা হচ্ছে যে এই জিনিসগুলো নিয়ে বলবো, হ্যাঁ, যে আমাদের আসলে ঠিক কি পরিমাণে লাগবে, কতটুকু প্রয়োজন হবে, এই জিনিসটা নিয়ে আমরা একদম শেষে বলবো। হ্যাঁ, আপাতত হচ্ছে আপনারা ফলো করেন বিষয়টাকে। সো আমরা সেকেন্ড ট্রেন্ডটা জানলাম যে শিফটিং লেফট, যে জিনিসটা আমাদের ইন্ডাস্ট্রিতে এখন অ্যাডাপ্ট হয়ে গেছে, যে আপনার একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোড লেখার আগে টেস্টিং শুরু হয়ে যাবে এবং এটা সিআইসিডি তে ইন্টিগ্রেটেড হয়ে যাবে। যত আর্লি পসিবল তত আর্লি টেস্টিং শুরু হয়ে যাবে, অর্থাৎ সবগুলো অ্যাপ্রোচ আপনার জানা থাকতে হবে। এন্ড ট্রেন্ড 3, যেটা আমাদের ফিউচার ছিল, এখন আমাদের আসলে বর্তমান হয়ে গেছে, যেটা হচ্ছে যে এআই পাওয়ার টেস্টিং,
এটাকে আসলে এখন টোটালি আর অ্যাভয়েড করার বা এটাতে এড়ায় যাওয়ার আর কোনো সুযোগ নেই। আর 10টা টুলস এর মতোই এআই নিজেও একটা টুলস, এবং এই টুলসটাকে ইউজ যদি না করতে পারেন তাহলে অনেকটা বিষয়টা এরকম হয়ে যাবে যে ম্যানুয়াল টেস্টিং করে আমি আমার সামনের দিকে নিজেকে আগায় নিয়ে যাব। এই ঘটনাটা যেরকম এখন আর প্র্যাকটিক্যাল না, এখন হচ্ছে যে আমাদের অটোমেশনও জানতে হয়, অটোমেশনের টুলস জানতে হয়, এবং সেই অটোমেশন টুলসটাকে ইউজ করে আমরা কি করতে পারি, আমাদের নিজেদের ফোর্সকে মাল্টিপ্লাই করতে পারি। আমরা যেটুকু করতে পারতেছি কাজ, তার থেকে 100 গুণ বেশি আমরা কাজ করতে পারি অটোমেশন টুলস এর মাধ্যমে। আর এআই কে দিয়ে আমরা 1000 জনের কাজ আমরা একা করে ফেলতে পারি। সো অবভিয়াসলি আমাদের যদি ক্যান্ডিডেট সামনে থাকে যারা হচ্ছে যে মনে করেন যে শুধু ম্যানুয়াল টেস্টিং এর সম্পর্কে জানে, আর যারা মনে করেন যে অটোমেশন টুলস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো নিয়ে কাজ করে, এই জিনিসগুলো জানে, সেখানে কিন্তু পার্থক্যটা তৈরি হয়ে যাচ্ছে। তার মানে আমাদের ধরেন আমরা যদিও বলতেছি, আমি আবারও রিপিট করি কথাটা, যে আমরা যদিও বলতেছি যে আমাদের এই সেক্টরে কিন্তু কম্পিটিশন কম, সেই তুলনায় মানে মানে আমাদের অপরচুনিটিজ এর তুলনায় কম্পিটিশন কম, কিন্তু কম্পিটিশনটা এতও কম না যে আমরা আসলে টোটালি যদি না জানা অবস্থায় থাকি তাহলে আমরা চান্স পেয়ে যাবো, এরকম ঘটনা কিন্তু ঘটে না। এবং যত বেশি আমরা আমাদের স্কিলকে বাড়াইতে পারবো তত হচ্ছে যে আমাদের এই সুযোগটা বাড়বে আর কি জবের। হ্যাঁ, তো এআই গুলো আমাদের টেস্টিং এ কিভাবে কাজ করে, এটা কিন্তু আমাদের টেস্টারদেরকে রিপ্লেস করতেছে এরকম না, অটোমেশন টুলস এর মতোই এটা আমাদেরকে কিন্তু এম্পাওয়ারিং করতেছে, পাওয়ারফুল নিউ টুল হিসেবে এটা আমাদের জন্য কাজ করে, যেটার ইউজেস হিসেবে আমরা টেস্ট ডেটা জেনারেট করতে পারি, সেলফ হিলিং টেস্ট, আমরা টেস্ট কেস তৈরি করছি সেটা নিজে নিজে হিল করতে পারে, তারপর হচ্ছে ভিজুয়াল রিগ্রেশন করতে পারে, এই জিনিসগুলো কিন্তু এআই এখন করে দিচ্ছে আমাদের। তো এই জিনিসগুলো জানা থাকলে কি ঘটবে, আপনার যে ম্যানুয়াল টেস্টিং এর যে ফাউন্ডেশন, স্ট্রং ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন গুলাকে তো আর কোনো টুল এসে কাজ করে দিতে পারতেছে না, ওই ফাউন্ডেশন তো আপনারই, ওই ফাউন্ডেশন দিয়ে স্ট্রাকচার আপনিই বানাচ্ছেন। এবার ওই স্ট্রাকচারের উপরে কাজটা কত স্পিডি হবে, কত বেশি পাওয়ারফুল হবে, এটা ডিপেন্ড করবে আপনি কত ধরনের টুলস সেটার সাথে ইমপ্লিমেন্ট করে দিতে পারেন। ইভেন সেটার সাথে আপনি এআই ইন্টিগ্রেট করে দেন, যদি এআই ইন্টিগ্রেট করে দেন তখন আপনার সেই নিজের যে কোর স্কিল, যে ফাউন্ডেশন, সেটাই কিন্তু অনেক ভালো পারফর্ম করবে। তো এটা হচ্ছে আমাদের এখন ট্রেন্ড 3, ইন্ডাস্ট্রির এখন হচ্ছে নিউ ট্রেন্ড এআই পাওয়ার টেস্টিং। আর হট স্পেশালাইজড কিছু পাথ আছে, যেটা হচ্ছে যে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং আসলেই একটা ওয়াইড ফিল্ড, যেখানে আসলে অনেক ধরনের কাজ করে, যেটার ভিতরে হচ্ছে আপনি হাই ডিমান্ডিং কিছু এরিয়ায় স্পেসিফাইড কিছু এরিয়া আছে, এপিআই টেস্টিং আছে, সিকিউরিটি টেস্টিং আছে, পারফরমেন্স টেস্টিং আছে। হ্যাঁ, যে এপিআই টেস্টিং বলতে পোস্টম্যান টুলস দিয়ে কাজ করা, এখানে আমাদের হচ্ছে এটাতে যত ধরনের কাজ আছে ইন্টিগ্রেশন গুলো দেখা। সিকিউরিটি টেস্টিং তো বুঝতেই পারতেছেন, এটা নামের মাধ্যমে বোঝা যাচ্ছে যে মানে কোনো ধরনের হ্যাকিং বা কোনো ধরনের মিসইউজ যাতে না হয়। হ্যাঁ, অর্থাৎ সিকিউরিটি টেস্টিং মানে বিকাম এ গুড হ্যাকার, আপনি নিজেই হ্যাকার হবেন, বাট আপনি মানে প্রোডাক্টের নিজের জন্যই কাজ করবেন, এবং আপনার হ্যাকিংটার মাধ্যমে কোম্পানি ওটাকে লার্ন করবে এবং ওই জিনিসটাকে প্রিভেন্ট করবে। আর পারফরমেন্স টেস্টিং মানে তো মেক শিওর ইটস ফাস্ট, ঠিকমতো কাজ করতেছে কিনা, সেগুলো হচ্ছে স্পেশালাইজড পাথ। তো এই যে ট্রেন্ড 3, এই ট্রেন্ডটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এখন শুরু হয়ে গেছে, এআই পাওয়ার টেস্টিং ও এখন সবাই অ্যাডাপ্ট করতেছে, আবার এই স্পেশালাইজড পাথ গুলো সম্পর্কেও কিন্তু সবাই জানতে চাচ্ছে। সো এই হচ্ছে যে সিম্পল 3টা ট্রেন্ড আমাদের ইন্ডাস্ট্রিতে এখন খুবই কমন চলতেছে। এখান থেকে মোটামুটি কিন্তু আপনার একটা আইডিয়া চলে আসবে যে এসকিউ ফিল্ডে আপনি যদি আপনার ক্যারিয়ার স্টার্ট করতে চান অথবা আপনি সামনের দিকে আগায় নিয়ে যেতে চান, তাহলে আপনাদের কি কি বিষয়গুলো সম্পর্কে আসলে জানা থাকতে হবে। এই 3টা ট্রেন্ড কিন্তু এখন স্ট্যাবলিশড 3টা ট্রেন্ড। সো এই 3টা ট্রেন্ড সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। হ্যাঁ, আরেকবার রিপিট করি, প্রথমটা হচ্ছে যে অটোমেশন ইজ এসেনশিয়াল, সেকেন্ড হচ্ছে যে শিফটিং লেফট, এন্ড থার্ড হচ্ছে যে দ্য ফিউচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশালাইজড পাথ। টুলস এর কথা যদি আমরা বলি, আমরা তাহলে দেখতেছি যে আমাদের ম্যানুয়াল টেস্টিং তো আমরা বুঝলামই, ম্যানুয়ালের পাশাপাশি আমাদের কি টুলস জানতে হবে, যেটার ভিতরে আসলে হচ্ছে যে সেলেনিয়াম এবং প্লেরাইট, দুইটা শিখতে পারলে ভালো, অথবা যে কোনো একটা শিখলেও হবে, বা যে কোনো একটা টুলস এর ভিতরে আমি মানে এক্সাম্পল হিসেবে এই দুইটা দিছি। সেলেনিয়াম হচ্ছে সব থেকে ওল্ডেস্ট, প্রথম থেকে চলে আসে বিষয়টা, আর প্লেরাইট হচ্ছে যে এখন নিউয়েস্ট, যদিও আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে যে সাইপ্রেস, তারপরে হচ্ছে যে এই টুলস এর কথা আমি বলছি, যে এটা হচ্ছে লং স্ট্যান্ডিং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ওয়েব অটোমেশন। হ্যাঁ, যেখানে হচ্ছে জাভা, পাইথন, সি শার্প দিয়ে এই টুলস দিয়ে কাজ করা যেতে পারে। প্লে রাইটে হচ্ছে যে আপনার এরকম সেম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, জাভা স্ক্রিপ্ট এগুলো দিয়েও কাজ করা যায়, টাইপ স্ক্রিপ্ট দিয়ে কাজ করে। আর এপিআই টুলস এর জন্য পোস্টম্যান ইউজ করা হয়। এপিআই তো হচ্ছে যে কোনো প্রোডাক্টের ব্যাকএন্ড, তো
এই জিনিসটাকে আসলে মাস্ট হ্যাভ একটা স্কিল হিসেবে তৈরি হয়ে গেছে এখন এসকিউ এদের জন্য। সো ম্যানুয়াল টেস্টিং এর পাশাপাশি এই টুলস গুলো সম্পর্কে নলেজ রাখাটা জরুরি। আপনারা যদি এই সেক্টরে ক্যারিয়ার করতে চান, স্টার্ট করতে চান, আপনাদের এই টুলস গুলো জানতে হবে। তো এখন আমরা ছোট আরেকটা কোশ্চেনে চলে আসি, হ্যাঁ? আমরা মোটামুটি এখন তো একটা আরেকটু ভালো আইডিয়া হয়েছে আমাদের এই জিনিসটার উপরে। তো এখনের কোশ্চেনটা হচ্ছে যে আমরা কোন ফিল্ডে আসলে খুব বেশি আপনি ইন্টারেস্ট ফিল করতেছেন, যে আপনার আসলে কোন ফিল্ডে মনে হচ্ছে যে আগ্রহ বেশি পাচ্ছেন, হ্যাঁ? কোনটাতে স্পেশালাইজড হইতে চান। লাইক আমাদের তো আসলে ফিল্ড বা ইন্ডাস্ট্রিতে সেক্টরের অভাব নাই। আপনাকে কিন্তু প্রথম থেকে কোনো একটা ভ্যালু বা কোনো একটা ফিল্ডকে আপনার ইন্টারেস্টেড করতে হবে, নিজেকে চুজ করতে হবে যে আমি এই সেক্টরে এই বিষয়টার উপর আমি স্পেশালাইজড হবো, আমি সামনের দিকে আগায় যেতে থাকবো। আমি সবকিছু পারি, কিন্তু আমার ভালো লাগা হচ্ছে এই টপিকটা। তো এই যে কোর যে একটা আপনার একটা বেস, স্ট্রং একটা স্কিল আপনার হবে, এটা কিন্তু আপনাকে অন্যদের থেকে সামনের দিকে আগায় নিয়ে যাবে। ঠিক আছে? তো ৪ টা অপশন যথারীতি। প্রথমটা হচ্ছে যে আপনি কি অটোমেশন স্পেশালাইজড হইতে চান? সেকেন্ড হচ্ছে আপনি কি এপিআই এবং ব্যাকএন্ড টেস্টিং এর স্পেশালাইজড হইতে চান? আপনার ম্যানুয়াল টেস্টিং কিন্তু থাকতেছে, হ্যাঁ? এটার পাশাপাশি আপনি আর কোন স্কিলটার উপর আপনি নিজেকে স্পেশালাইজড করতে চান? সি তে থাকতেছে পারফরম্যান্স এন্ড লোড টেস্টিং, এন্ড ডি হচ্ছে যে ম্যানুয়াল এন্ড এক্সপ্লোরেটরি টেস্টিং। এটা হচ্ছে ক্রিয়েটিভ টেস্টিং। ঠিক আছে? সো আপনারা ইয়া করেন, যেহেতু আমি পোল ক্রিয়েট করতে পারি নাই, আপনারা হচ্ছে ইনবক্সেই লিখে দেন বিষয়টা। তো এখানে দেখার বিষয়টা এরকমই যে আমরা মোটামুটি তো একটা বিষয় জানতে পারছি আমাদের টেস্টিং এর ব্যাপারটা। এর ভিতরেও আমাদের এখানে আর কোন জিনিসটাতে আমরা বেশি যাইতে চাই। তো এখান থেকে আপনারা যদি জিনিসটা সিলেক্ট করতে পারেন, তাহলে একদম এন্ড অফ দা সেশন আপনারা কোশ্চেন করতে পারবেন যে আমি এই জিনিসটা টার্গেট করছি, সো আমার তাহলে এটার জন্য আর কি কি লাগবে। এটা এই থিঙ্কিংটা আপনার মাথায় আনার জন্য আসলে এই কোশ্চেনটা দেওয়া। ঠিক আছে? লাইক আপনি এখানে যদি কোনো একটা কিছু পিক করতে পারেন, তাহলে আপনি সেটার দিকে আপনি সামনে চিন্তা আপনার আগায় নিয়ে গেলেন আর কি। আচ্ছা, এপিআই টেস্টিং কে অনেকেই চুজ করছেন। আর হচ্ছে ডি, একজন নাইমা আপু হচ্ছে যে শুধু ডি পিক করছেন আর কি। সিএনডি, ম্যানুয়াল এন্ড এক্সপ্লোরেটরি টেস্টিং। বাট ডি আসলে সবার জন্য কমন হইতে হবে। ঠিক আছে? এসকিউ ফিল্ডে আসলে আহ, মানে ম্যানুয়াল এন্ড এক্সপ্লোরেটরি টেস্টিং তো আপনার লাগবে, আমরা তো দেখলাম, তাই না? ম্যানুয়াল ইজ দ্য ফাউন্ডেশন। তো ডি প্লাস অন্য আরেকটা হবে আর কি। হ্যাঁ, যে আমরা হচ্ছে যে ম্যানুয়ালের পাশে অটোমেশন যেতে পারি, অথবা ম্যানুয়ালের পাশে এপিআই যেতে পারি, অথবা ম্যানুয়ালের পাশে পারফরমেন্স যেতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদের পার্টিসিপেট করার জন্য। তো আমরা হচ্ছে এখন নেক্সট টপিকে যাই। সো আমাদের ক্যারিয়ার পাথটা আসলে কিরকম হয় এসকিউ তে, আমরা কিভাবে শুরু করি, হ্যাঁ? বিষয়টা এই সেক্টরের জার্নিটা আসলে শুরু হয়ে হচ্ছে জুনিয়র কিউএ অ্যানালিস্ট হিসাবে। আপনারা এখন হচ্ছে যে যেটাকে আমরা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে তারা নেয় আর কি, জুনিয়র কিউএ ইঞ্জিনিয়ার, ইন্টার্ন বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, যাদের মূলত কাজ থাকে হচ্ছে যে মানে সেখানে তারা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং আর অটোমেশন স্ক্রিপ্ট রান করা, এটুকুর ভিতরে তাদের কাজ সীমাবদ্ধ থাকে। লার্নিং দ্য রোপস, সবগুলো শেখা, সবগুলোর সাথে ফ্যামিলিয়ার পরিচিত হওয়া, হ্যাঁ, এই কাজগুলো করা, এই জুনিয়র কিউএ অ্যানালিস্ট হিসেবে কিন্তু সবাই জয়েন করে আর কি। নেক্সট এটার পরে হচ্ছে যে অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে তারা ক্যারিয়ার স্টার্ট করে, মানে নেক্সট লেভেলে যায়, মিড যেটাকে বলা হয়। সেখানে হচ্ছে টেস্টিং ফ্রেমওয়ার্ক তৈরি করা, নিউ টেস্ট গুলোর জন্য কোড লেখা, সিআইসিডি নিয়ে কাজ করা, এই জিনিসগুলো হচ্ছে মিড লেভেলের জন্য কাজ শুরু হয়। ঠিক আছে? সো যখন জুনিয়র কিউ অ্যানালিস্ট হিসেবে একজন ভালো করে, সে তারপরে হচ্ছে অটোমেশন ইঞ্জিনিয়ারে শিফট হতে পারে। এরপরে হচ্ছে যে সিনিয়র লেভেলে যায়, যেখানে হচ্ছে যে আপনার মেন্টরিংটা আসে। অর্থাৎ এই জুনিয়র এবং মিড যারা আসেন আমাদের সাথে কোম্পানিতে কাজ করার জন্য, তাদেরকে প্রপারলি গাইড করা, তাদের কাজগুলোকে রিভিউ করা, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডটাকে ট্রেন করানো, এই মেন্টরিং গুলা, টেস্টের স্ট্র্যাটেজি ঠিক করা, ডিজাইন গুলা রেডি করা, হ্যাঁ, এই সমস্ত আর্কিটেকচার গুলো তৈরি করা, এই বিষয়গুলো কাজ করা হচ্ছে কিউএ লিড বা সিনিয়র কিউএ। এর পরের ধাপে আসে হচ্ছে কিউএ ম্যানেজার বা আর্কিটেক্ট, যিনি একদম টপে থাকেন, ম্যানেজিং টোটাল টিম ম্যানেজ করা বা টোটাল একটা ওভারঅল কোয়ালিটি ভিশন তৈরি করা হয় কোম্পানির জন্য, যে কোম্পানি আসলে ঠিক কোন লেভেল পর্যন্ত নিজেদের স্ট্যান্ডার্ডটাকে অ্যাচিভ করতে চায়, হ্যাঁ। সো এটাই হচ্ছে যে মানে খুবই সিম্পলেস্ট ওয়েতে হচ্ছে এসকিউএ ক্যারিয়ার, যেখানে আপনার শুরু হয় কিউএ অ্যানালিস্ট দিয়ে এন্ড ফাইনালি শেষ হয় হচ্ছে কিউএ ম্যানেজার দিয়ে। এই ট্রেন লাইনটা আসলে এইভাবে করে যাইতে থাকে।
আর প্রত্যেকটা ধাপে আসলে কি হয়, আমরা এতক্ষণ ধরে যে জিনিসগুলো জানলাম সেই জিনিসগুলো দিয়েই আসলে আপনার আহ, আস্তে আস্তে মাস্টারিং করা বা সামনের দিকে আগায় নিয়ে যাওয়া, এই ঘটনাগুলাই কিন্তু স্কিল মানে এক্সপিরিয়েন্স অ্যাড হইতে থাকে এই জায়গাগুলোতে। জুনিয়র কিউএ অ্যানালিস্ট কিন্তু সবকিছুই জানে। হ্যাঁ, মানে লাইক আমরা এতক্ষণ ধরে যে জিনিসগুলো আলোচনা করছি, যে ট্রেন্ড গুলো নিয়ে আমরা আলোচনা করছি, এর বাইরে আসলে কিছুই নাই। হ্যাঁ, তো এই জিনিসটা যত আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স বাড়তে থাকে, আপনি যত বেশি কাজ করার অভিজ্ঞতা পাইতে থাকেন, যত ধরনের প্রজেক্ট আসতে থাকে, আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা বাড়তে থাকে, এবং এই অভিজ্ঞতাগুলাই এক একটা টাইমে আপনাদেরকে এরকম বিভিন্ন রোলে নিয়ে যায় আর কি। আর কিউএ ম্যানেজারের রোল পর্যন্ত যাওয়া, এটা মানে অনেক অনেক এক্সপিরিয়েন্স এন্ড স্কিলের একটা ব্যাপার হয়ে থাকে আর কি, ঠিক আছে। তো এই পর্যন্ত এখানে যাওয়া যায়। সো এটা মানে খুব ছোট একটা পাথ বা ছোট একটা লাইফ স্প্যানের কোনো ডিপার্টমেন্ট কিন্তু না, ঠিক আছে। এটার অনেক বড় ভিশন নিয়ে এখানে কিন্তু আমরা শুরু করতে পারেন। হাবিবুল ইসলাম ভাই কোশ্চেন করছেন হচ্ছে জব রেডি কোর্স। আচ্ছা, আমাদের কোর্সের যেটার ব্যাপারে বলতেছেন, হ্যাঁ কোর্সের বিষয়ে আমরা হচ্ছে লাস্টে ডিসক্রাইব করা হবে কোর্সে কি থাকবে না থাকবে, সেটাতে আমরা যাচ্ছি। আপনি এখনো আমি রিকোয়েস্ট করবো যে আপনার টপিকেই থাকেন, হ্যাঁ আমরা যে টপিক গুলো নিয়ে আলোচনা করতেছি। তো ক্যারিয়ার পাথ হচ্ছে যে এটা, অর্থাৎ আমরা এখানে যদি শুরু করি, আমরা একটা লং টার্ম ভিশন নিয়ে স্টার্ট করতে পারবো, এবং আমরা এটার আপনার পুরো ক্যারিয়ার জার্নিটাতে আপনি এখানে গ্রো করতে পারবেন, ঠিক আছে। এটা এরকম খুব ছোট একটা জিনিস অল্পের ভিতরে আমার শেষ হয়ে গেল, এরকম কিন্তু হয় না এই ক্যারিয়ারটা। এবং অন্যান্য আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, আমি ফিল করি যে আমাদের যে অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্ট গুলো আছে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, তার ভিতরে এসকিউএ কিন্তু অনেক ডাইভার্সিফাইড একটা ডিপার্টমেন্ট, যেখানে হচ্ছে যে আপনি ম্যানেজারিয়াল লেভেলে পর্যন্ত পৌঁছে যেতে পারতেছেন। হ্যাঁ, লিড থেকে শুরু করে ম্যানেজারিয়াল পোস্টের উপর চলে যাওয়া পসিবল, বিকজ অফ আপনি কিন্তু বিজনেসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আপনার আওতার ভিতরে থাকতেছে। লাস্ট একটা কোশ্চেন, হ্যাঁ লাস্ট কোশ্চেন হচ্ছে যে আপনার কাছে তাইলে এখন কি মনে হচ্ছে বিগেস্ট চ্যালেঞ্জটা কি হতে পারে ফার্স্ট কিউ জবটা নেওয়ার জন্য? প্রথমটা হচ্ছে যে আমরা কোন টুলসটা শিখবো, কতটুকু শিখবো এটা না জানা, নাকি হচ্ছে যে প্রফেশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকা, নাকি এই যে আমরা একদম শুরুর দিকে যে কিছু প্রজেক্ট মেথোডোলজি দেখছিলাম তাই না, অ্যাজাইল ডেভঅপস, এগুলো না জানা, নাকি হচ্ছে যে আমার কোডিং স্ক্রিপ্টিং এই জিনিসগুলো না জানা? এটা খুবই ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, আমাদের মনে করেন যে টোটাল এখান থেকে তো আমরা একটা আইডিয়া পাইছি তাই না, যে এসকিউ এটা কি, এখানে কি কি ধরনের জিনিস হইতে পারে, এক্সপেকটেশন কি থাকতে পারে। তো এত কিছু জানার ফলে আপনার কাছে এখন কি মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি মেইন চ্যালেঞ্জটা কি হবে কিউএ জব পাওয়ার জন্য? আচ্ছা, অনেকে চুজ করছেন হচ্ছে বি, ল্যাকিং প্রফেশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সো ঠিক আছে, এটা অবশ্যই ভালো একটা বিষয় আপনারা বলছেন যে এটা তো আসলে অনেকটা এরকম, এক্সপিরিয়েন্স ছাড়া জব পাওয়া যায় না, আর জব ছাড়া এক্সপিরিয়েন্স হয় না। এরকম একটা মানে সাইকেলের ভিতরে ঢুকে যাওয়া আর কি। আমি যদি জবই না পাই আমার এক্সপিরিয়েন্স হবে কোত্থেকে, আর আমার যদি এক্সপিরিয়েন্সই না থাকে আমি তাহলে জব পাবো কিভাবে? তো ঠিক আছে, আপনারা যারা বি চুজ করছেন অনেক থ্যাঙ্কস। আমি চাচ্ছিলাম আপনারা বি চুজ করেন, তাহলে আমি এটা নিয়ে আরেকটু কথা বলতে পারবো আর কি, ঠিক আছে। আমি ভাবছিলাম যে আপনারা বি খুব বেশি চুজ করবেন না, কারণ অনেকে এই বিষয়টা সম্পর্কে অলরেডি আমরা জানি যে আমরা তো এক্সপিরিয়েন্স নাই, আমি এক্সপিরিয়েন্স ধরে কি করব। বাকি অন্যরা যেটা বলছেন যে আহ, যে আপনাদের টার্মস এন্ড টার্মিনোলজিস এই জিনিসগুলো জানা, যে লাইক আমি টুলস জানি না, আমি কোডিং জানি না, স্ক্রিপ্টিং জানি না, হ্যাঁ আমি হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট জানি না, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ হবে। তো বিষয়টা আসলে চ্যালেঞ্জিং বলতে কি, এটা হচ্ছে আপনার নিজের জন্য একটা কি বলবো এটাকে, এটা একটা আপনি নিজেকে কিন্তু অলরেডি একটা আহ, আপনি অলরেডি নিজেকে একটু অ্যানালাইসিস করতে পারলেন। হ্যাঁ, আপনি বুঝতে পারলেন যে এসকিউএস সেক্টরে যাওয়ার জন্য আপনাকে কিন্তু কিছু জিনিস জানতে হবে আর কি, ঠিক আছে। ইটস এ চ্যালেঞ্জ, বাট ফর মাই সেলফ আর কি, আমার নিজের জন্য কিছু আমি চ্যালেঞ্জ বা আমি কিছু টাস্ক তৈরি করতে পারলাম, যে আমাকে কিছু জিনিস জানতে হবে, শিখতে হবে, তারপরে আমি এসকিউএ ফিল্ডে আমার জব আমি হান্টিং শুরু করতে পারবো, ঠিক আছে। তো এটা ভালো একটা ব্যাপার। আর প্রফেশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বিষয়টা কিরকম হয় সেটা যদি আমি একটু দেখাইতে যাই,
আচ্ছা, 3 স্টেপ অ্যাকশন প্ল্যান আমি পরে যাচ্ছি। আমি 2টা সিভি আপনাদের সাথে শেয়ার করি, হ্যাঁ? প্রথমে আমার সিভিটা শেয়ার করি। আ সিঙ্গেল পেজের সিভি ইদানিং হচ্ছে যে এখন খুবই ট্রেন্ডি, এটাও একটা ব্যাপার। যে এখন তো সিভি এটিএস দিয়ে সার্চ-টার্চ করা হয়। এরপরে আপনার আবার আরেকটা ব্যাপার আসে যে সিভি পড়ার জন্য আমরা এখন তো মানে যে পরিমাণে সিভি জমা হয়, মানুষ আসলে ২-৪ আ ৩০ সেকেন্ড ১ মিনিটের জন্য একটা সিভি পড়ে। আমি যদি ৩-৪ পৃষ্ঠার সিভি দেই, তাহলে কিন্তু আসলে খুব বেশি লাভ নাই। ওটা পড়বে না। বরং আমার যেগুলা দরকার সেইগুলো আমি হাইলাইট করে রেখে দিছি। এজন্য আমার ৬ বছরের এক্সপেরিয়েন্স ৪ টা কোম্পানিতে জব করছি। সবই আমি ১ পৃষ্ঠার ভিতরে দিয়ে দিছি। লাইক আমি এখানে কি টুলস আমি জানি, আমার স্ট্রেংথ কি, আমার স্কিল গুলা কি, হ্যাঁ? আমার এডুকেশন কোথায়, তারপর হচ্ছে আমি কোন কোম্পানিতে কি জব করছিলাম, এই জিনিসগুলো আমি দিয়ে দিছি। তো এই যে এটা হচ্ছে যে একজন এক্সপেরিয়েন্সড পারসন এর সিভি। ঠিক আছে? তো আমার জন্য এটা জানা সহজ হইছে, তাই না? আমি এতদিন ধরে কোন জায়গাগুলোতে কাজ করছি, সেই স্কিল গুলো তৈরি হইছে আর কোন কোম্পানিতে কি কাজ করছি সেগুলো আমি দিয়ে দিছি। এখন ফ্রেশার কি করবে? তার সিভিতে সে দিবে কি আসলে, তাই না? এটা তো মানে খুবই একটা কোয়েশ্চেন এর ব্যাপার। তো এটার জন্য আমি এই সিভিটা আপনাদের সাথে দেখাই। ইনি হচ্ছেন ফুল স্ট্যাক ডেভেলপারের ইন্টার্নশিপের জন্য মানে এপ্লাই করছেন, যার কোনো হচ্ছে যে কিন্তু এক্সপেরিয়েন্স নাই। তো উনার সিভিটা আমরা যদি দেখি, কোথায় ইন্টার্নশিপ করছেন এই জিনিসটা দেখাইছেন। অ্যাবাউট মি, স্কিলস দেখেন, ফুল স্ট্যাক ডেভেলপার, ঠিক আছে? এটা কিন্তু কিউ এর জন্য না, এসকিউ এর না। বাট আমি এখান থেকে আপনাদেরকে আইডিয়াটা দিচ্ছি আরকি। ফুল স্ট্যাক ডেভেলপার, যেখানে স্কিল হিসেবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, ফ্রেমওয়ার্ক আছে, হ্যাঁ? এই জিনিসগুলো আছে। এডুকেশনটা আছে এবং প্রজেক্টস একটা দিছে। অর্থাৎ আমি যেখানে আমার এক্সপেরিয়েন্স আমি দেখছিলাম, সেই জায়গাতে কিন্তু কিছু প্রজেক্ট দেখতে পাচ্ছি আমি। ১, ২, ৩, ৪ টা প্রজেক্ট দিছে। সেই প্রজেক্ট সম্পর্কে একটু বলা হইছে। সেই প্রজেক্টে কি ইউজ করছিল সেই জিনিসটা দিছে। আর উনি হচ্ছে যে উনার ল্যাঙ্গুয়েজটা দিছে। তো এখান থেকে কি আপনারা কি কেউ আইডিয়া পাইলেন যে আসলে এই বি নাম্বার যেটা, ল্যাকিং প্রফেশনাল ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এই যে ল্যাকিংসটা এটাকে আপনারা কিভাবে ওভারকাম করবেন? আ কেউ আপনাদের যদি কেউ একজন শেয়ার করতে চান, আপনারা করতে পারেন যে এই যে এই বি নাম্বারকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি? আচ্ছা, শোয়িং প্রজেক্টস নাইমা আপু বলছেন। আর আরেকটা বলছেন যে কি প্রজেক্ট করতে পারি? দেখালে ভালো হয় সিভিতে সেই জিনিসটা। ওকে, ঠিক আছে। ইটস আ নাইস আনসার। তার মানে দেখা যাচ্ছে যে আমরা আমাদের যেই হ্যাঁ, আরো একজন তালহা ভাইয়া বলছেন যে প্রজেক্ট, মেক সাম প্রজেক্টস। হ্যাঁ, এবার আপনারা মোটামুটি তাইলে চলে আসছেন যে বি কে আমরা এ, সি, ডি এই ৩ টাকে আমরা ফার্স্ট এ ওভারকাম এই চ্যালেঞ্জ গুলাকে কিভাবে আমরা পার করতে পারবো এটা আমরা অলরেডি বুঝে ফেলছি। যে আমরা যে এই সিস্টেম গুলাকে জানা শেখা, এই জিনিসগুলোকে জানবো শিখবো। শিখলে আমাদের এই জিনিসগুলো ওভারকাম করে ফেলতে পারতেছি। আর এই যে প্রফেশনাল ওয়ার্ক এক্সপেরিয়েন্স এই জিনিসটাকে আমরা ওভারকাম করতে পারবো প্রফেশনাল ওয়ার্ক এক্সপেরিয়েন্স দিয়ে। অর্থাৎ আমাদের প্রজেক্ট করে যে এক্সপেরিয়েন্সটা তৈরি হবে, ওই এক্সপেরিয়েন্সটাকে শো করার মাধ্যমে। তাই না? তো বিষয়টা হচ্ছে যে আপনার সিভি মানে কি বলা যেতে পারে? আপনার মার্কেটিংটা করে দিবে। এটা দেখে মানে এক্সপেরিয়েন্সড পারসন যে কোম্পানিতে মানে কোম্পানিতে জব করছে, এটাকে কিন্তু আসলে এক্সপেরিয়েন্স বলে না। প্রফেশনাল ওয়ার্ক এক্সপেরিয়েন্স কিন্তু আপনি প্রফেশনাল কিছু প্রজেক্ট বিল্ড করছেন এটাও আপনার এক্সপেরিয়েন্স। ঠিক আছে? সো এই ফ্রেশারদের জন্য আমি সবসময় এই জিনিসটা এনকারেজ করি আরকি। ঠিক আছে? এসকিউ এর জন্য এরকম বিভিন্ন প্রজেক্টস আছে। সেই জিনিসটা আমরা যাচ্ছি এখনই। বাট বিষয়টা হচ্ছে যে এটাই আপনার মাথায় কনসেপ্টটা এরকমই থাকবে যে আপনি শিখবেন অ্যান্ড দেন আ আ মেক সাম প্রজেক্টস। কমেন্টে যেরকম বলছেন আরকি। ঠিক আছে? অ্যান্ড দেন মেক সাম প্রজেক্টস। যে প্রজেক্টস টাই আপনার সিভিতে আপনি প্রেজেন্ট করবেন অ্যান্ড দেন ফাইনালি আপনি এই জিনিসটা যেকোনো জায়গাতেই সাবমিট করতে পারবেন। সো আমরা একদম লাস্টে চলে আসছি।
আমাদের আজকের সেশনের, যেখানে আমরা মোটামুটি এসকিউ সম্পর্কে এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে যেই আইডিয়াটা ছিল, বিষয়টা অনেকটা এরকম, আমরা কি জিনিস জানি না সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। ঠিক আছে, আমি আপনাদেরকে এটাই জানানোর চেষ্টা করছি যে আমাদের আসলে কি কি জিনিস জানতে হবে, আমরা কি কি জিনিস জানি না। ঠিক আছে, সো আমি আশা করতেছি যে এসকিউ সম্পর্কে যে সাধারণ একটা ধারণা ছিল, সেই ধারণা থেকে আপনারা আরেকটু আপগ্রেডেড হয়েছেন। আপনারা বুঝতে পারছেন যে আপনাদের আসলে এই সেক্টরে সুযোগ আছে, সুযোগটাকে গ্র্যাব করার জন্য আপনাদের কিছু জিনিস জানতে হবে, কিছু জিনিসে মাস্টারিং করতে হবে। ঠিক আছে, এবং ইন্ডাস্ট্রি ট্রেন্ড সম্পর্কে আমরা জানলাম। তাইলে এখন ফাইনালি আমরা আমাদের অ্যাকশন প্ল্যান তৈরি করতে পারবো। ঠিক আছে, অ্যাকশন প্ল্যান তৈরি করাটা জরুরি। যখন আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করব, তাইলে আমাদের এই যে 1 ঘন্টা আমরা নিজেদেরকে, আমরা যে টাইমটাকে আমরা ইনভেস্ট করলাম, আমরা এসকিউ সম্পর্কে জানলাম, এই ফিল্ডের অপরচুনিটিস গুলো জানলাম, এখানে কাজগুলো জানলাম, এই জানাটাকে আমরা আমাদের নিজেদের লাইফে কাজে লাগায় আমরা সামনের দিকে আগে যেতে পারবো। খুব সহজ কিছু স্টেপস। ঠিক আছে, 3টা অ্যাকশন। প্রথমটা হচ্ছে লার্ন ওয়ান ল্যাঙ্গুয়েজ। এটাতে আসলে কোনোই বিকল্প নাই, এটা আপনাকে জানতেই হবে, এবং আপনি যত দ্রুত জানা শুরু করবেন ততই দ্রুত আপনার জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, এবং আপনাকে আমি আবারও বলতেছি যে আমাদের কিন্তু অটোমেশনের জন্য খুব ইনডেপথ জানা লাগে না, আমাদের কিন্তু প্রজেক্ট বিল্ড করতে হবে না, আমাদের ওইটুকু পরিমাণ ল্যাঙ্গুয়েজ জানতে হবে যেটুকু ল্যাঙ্গুয়েজ জানলে আমি একটা টুলস এর সাথে কমিউনিকেট করতে পারি। টুলসকে আমি বলতে পারি যে এই কাজটা করো, এই কাজটা 10 জন দিয়ে করো, এই কাজটা 20 জন দিয়ে করো, এই কাজটাকে 100 বার রিপিট করো, এই কাজটা করলে আমাকে এই রেজাল্টটা দাও। এই যে কনভারসেশন, এই কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজটা আপনাকে জানতে হবে। লার্ন ওয়ান ল্যাঙ্গুয়েজ, একটা অ্যাটলিস্ট। পাইথন দিয়ে শুরু করেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করেন, বেসিক স্ক্রিপ্টিং। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু, এই যে একটা ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু আপনার হচ্ছে সুপার পাওয়ার হিসেবে কাজ করবে। কি ডিফারেন্সিয়েটর ফর ইওর ফার্স্ট জব, আপনি আপনার প্রথম জবে এটা আপনাকে সব থেকে বেশি ভ্যালু দিবে, আপনি একটা ল্যাঙ্গুয়েজ জানা। ঠিক আছে, সো একদম এখন থেকে আপনি একটা ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে দেন। সেকেন্ড হচ্ছে গেট দ্য লিঙ্গো। এই যে আমরা শুরু থেকে জানলাম না, ম্যানুয়াল টেস্টিং ইজ দ্য ফাউন্ডেশন, আপনার স্ট্রেংথ, আপনার বেস তৈরি করবে। সো এই জিনিসটা আসলে জানার জন্য আমরা বিভিন্ন রকম, বিভিন্ন ওয়েতে, বিভিন্ন উপায় শিখতে পারি। আমি পার্সোনালি প্রেফার করি এবং আমি সবাইকে সাজেস্ট করি আইএসটিকিউবি ফাউন্ডেশন লেভেল। ঠিক আছে, স্টাডি করেন। আপনাকে টেস্ট দিতে বলতেছি না, এক্সামটা দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, 20-25 হাজার টাকা দিয়ে এক্সাম দেয়া বা সেটাতে পাশ ফেল করা, সেটার জন্য কিছু একটা করা, ওইটার জন্য কিন্তু আমি বলতেছি না। আমি আপনাদেরকে শেয়ার করি জিনিসটা। আইএসটিকিউবির কিন্তু আপনার ওদের ওয়েবসাইটেই সিলেবাস দেওয়া থাকে। ঠিক আছে, বেশ বড় একটা সিলেবাস, যে সিলেবাসটাতে আপনার যে ম্যানুয়াল টেস্টিং এর একদম সুন্দর একটা গাইড বই দেওয়া আছে, আইএসটিকিউবির ওয়েবসাইটে গেলে আপনি পাবেন। ঠিক আছে, যেখানে হচ্ছে ইন্ট্রোডাকশন, ফান্ডামেন্টাল অফ টেস্টিং, টেস্টিং কত রকম, টেস্টিং এর প্রিন্সিপাল, টেস্টিং টাইপ, টেস্টিং থ্রু আউট দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, স্ট্যাটিক টেস্টিং, তারপর টেস্ট অ্যানালাইসিস এন্ড ডিজাইন, হোয়াইট বক্স টেস্টিং, ব্ল্যাক বক্স, এক্সপিরিয়েন্স বেসড টেস্টিং, ম্যানেজিং টেস্ট অ্যাক্টিভিটিস, এরকম 5টা চ্যাপ্টার আর কি। ঠিক আছে, সরি 6টা। টেস্ট টুলস, না সরি 5টাই, টেস্ট টুলস আলাদা জিনিস, সেটা আসলে জাস্ট একটা নলেজ দিছে। এই 5টা চ্যাপ্টার অর্থাৎ কত পৃষ্ঠা, এটা হচ্ছে যে যদি আমি বলি, শুরু করতেছে 14 পৃষ্ঠা থেকে, 5 নাম্বার চ্যাপ্টারটা শেষ হয়েছে হচ্ছে যে আপনার 56 পৃষ্ঠাতে যায়, 40 পৃষ্ঠা মতো। এই 40 পৃষ্ঠা ডাইরেক্ট আপনি যদি মানে খুব ভালো মতো শিখে ফেলতে পারেন, তারপর আপনি হচ্ছে নিজেকে একটু ধরেন ইয়া করলেন, পরীক্ষা নিলেন। পরীক্ষার জন্য আইএসটিকিউবি তাদের ওয়েবসাইটে এক্সাম পেপার দিয়ে রেখে দিছে। ঠিক আছে, আপনি কি কি জিনিস শিখলেন ম্যানুয়াল টেস্টিং এ, সেটার জন্য এরকম তারা ম্যানুয়াল কোশ্চেন দিয়ে রেখে দিছে। এই কোশ্চেনের ভিতরে তারা বিভিন্ন রকম প্রবলেম পর্যন্ত দিয়ে দিছে। হ্যাঁ, এরকম একটা সিনারিও দেয়, সেটার কিছু আনসার দেওয়া থাকে। মানে খুবই ইন্টারেক্টিভ, খুবই ইন্টারেস্টিং জিনিস। আপনি যে আসলে শিখছেন, শিখছেন কিনা এই জিনিসটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এবং আপনি আপনার যে এই যে শেখার যে জার্নিটা, এই জার্নিটাকে কিন্তু আপনি আরো সুন্দর করতে পারবেন এআই এর মাধ্যমে। ঠিক আছে, আপনি চ্যাট জিপিটি, জেমিনি এদেরকে দিয়ে সুন্দর একটা গাইডলাইন তৈরি করে এই পড়াশোনা করা, পরীক্ষা দেয়া এবং নিজেকে অ্যানালাইসিস করা, জাজ করা, এই ঘটনাটা কিন্তু আপনি করে ফেলতে পারবেন। তো এই জিনিসটা করলে আপনার কিন্তু ম্যানুয়াল টেস্টিং এর যে ফাউন্ডেশন, যে স্ট্রেংথ, সেটা কিন্তু হয়ে যাবে। আপনি যদি সেলফ স্টাডিতে অভ্যস্ত হয়ে থাকেন, আপনি যদি
নিজে নিজে এই জিনিসটা কমপ্লিট করতে পারেন, ইটস আ ভেরি নাইস থিং হবে আপনার সাথে, আপনি এটা শিখে ফেলতে পারবেন, ঠিক আছে? সো এই হচ্ছে সেকেন্ড। এন্ড নাম্বার 3 হচ্ছে বিল্ড আ মিনি পোর্টফোলিও, যেটা আপনারা অনেকেই কমেন্টে বলছেন, আমরাও খানিক আগে দেখে আসছি, তাই না? এই যে বি নাম্বার ল্যাকিং প্রফেশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যেটা আসলেই একটা বড় জিনিস, যে জিনিসটা আমাদের কোম্পানিগুলোতে চাবে এবং এটা নিয়ে আমরা খুব দুঃখ পাবো, ইত্যাদি ইত্যাদি ঘটনা, ঠিক আছে? তো এই জিনিসটাকে, লাইক আপনি ফর এক্সাম্পল, আমাদের তো ধরেন মানে বছরের শুরুর দিকে খুব বড় একটা মানে রিক্রুটমেন্ট মৌসুম শুরু হয় আর কি, ঠিক আছে? যদিও এবার ফেব্রুয়ারিতে রোজা আসতেছে, সো অনেক কোম্পানি আছে যারা হচ্ছে যে ঈদের পরে রিক্রুটমেন্ট শুরু করে, যাতে হচ্ছে যে আপনার ফ্রেশারদের সাথে ওই যে আপনার বোনাস নিয়ে খুব বেশি উম, মন খারাপ করি না হয় আর কি, এরকম কিছু একটা কাহিনী তারা করে। বাট অনেকেই আছে, স্ট্যান্ডার্ড অনেক কোম্পানি আছে যারা হচ্ছে বছরের শুরুতে তারা ইয়া করে আর কি, আপনার রিক্রুটমেন্ট শুরু করে দেয়। সো আপনি ধরে নিতে পারেন যে আপনার হাতে 2 মাস সময় আছে, 2 মাস টার্গেট নিচ্ছেন, এই 2 মাস টার্গেট আপনি আপনার নিজেকে প্রিপেয়ার করবেন। সো এই 2 মাসের ভিতর আপনি নিজেকে একটা প্ল্যান তৈরি করবেন যে আমি ল্যাঙ্গুয়েজটাকে এই ভাগে এভাবে করে শিখে ফেলবো, আমি হচ্ছে আমার ম্যানুয়াল টেস্টিং এর জার্নিটাকে আমি এভাবে কমপ্লিট করে ফেলবো, এবং এই টাইমটার ভিতরে আমি যা যা শিখতেছি সেগুলো না আমি একটা মিনি পোর্টফোলিও তৈরি করে ফেলবো। আমি হচ্ছে যে ফাইন্ড আ সিম্পল ওয়েবসাইট, ওই যে একজন কোশ্চেন করছিলেন প্রজেক্ট নাইমা বলছেন হচ্ছে যে প্রজেক্ট কেমন, কিরকম লাগবে এবং কি প্রজেক্ট দেখাইলে ভালো হবে সিভিতে। সো সেখানে হচ্ছে যে আপনি সিম্পল একদম সহজ সাদামাটা একটা ওয়েবসাইট আপনি চুজ করেন, যে কোনো একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের উপরে 5-10টা অটোমেশন টেস্ট তৈরি করেন, একটা ছোট্ট একটা প্রজেক্ট, সেলেনিয়াম প্লেরাইট, আপনার যেটা ভালো লাগে, যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন বা যেটা আপনি শিখতে পারছেন, ঠিক আছে? আপনি ধরেন 1 মাস নিয়ে শিখলেন, 1 মাস তো সময় লাগবে শেখার জন্য, সেকেন্ড মান্থে আপনি হচ্ছে যে প্রজেক্ট তৈরি করা শুরু করলেন। একটা প্রজেক্ট বানালে একটাই এনাফ। এটা এরকম না যে আপনার সিভি ভরানোর জন্য আপনার 5টা কিছু শেখা লাগবে। আপনি ওই একটা প্রজেক্ট দিয়ে, ওই একটা প্রজেক্ট আপনি কি কি জিনিস ইমপ্লিমেন্ট করছেন সেটাই আপনি লিস্ট আকারে দিয়ে সিভি সুন্দর করে ফেলতে পারবেন। সো একটা ছোট একটা পোর্টফোলিও তৈরি করা, হ্যাঁ? নিজে GitHub এর ভিতরে সেই জিনিসটা, নিজের একটা GitHub এ এই জিনিসটা তুলে দেওয়া, আর এই প্রজেক্টটাকে নার্চিং করা, সামনের দিকে নিয়ে যাওয়া। সো এটা হচ্ছে যে আপনার 3 স্টেপ অ্যাকশন প্ল্যান। এই যে ওয়েবিনার, এই যে সেশনটা আমরা পার করলাম, ঠিক আছে? আপনারা যে সময়টা ইনভেস্ট করলেন, এই জিনিসটাকে আপনারা এই অ্যাকশন প্ল্যানে নিয়ে এসে আপনারা কাজে লাগাবেন। ঠিক আছে? এটা আপনাদের সবার জন্যই আমার হচ্ছে যে একটা সাজেশন বলতে পারেন, রিকোয়েস্ট বলতে পারেন। তাইলে কিন্তু আপনাদের যেই মানে এই যে ইনভেস্টমেন্ট সময়টা, এটা আপনাদের মানে ফল দিবে আরকি। ঠিক আছে? এবং এসকিউ তে যদি আসতে চান, বা এসকিউ তে না, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যদি থাকতে চান, অলওয়েজ বি কিউরিয়াস। আস্ক হোয়াই অ্যান্ড হোয়াট ইফ। ঠিক আছে? আমরা একদম শুরুতে বলতেছিলাম না যে হোয়াট ইফ, যে এটা করলে কি হবে? ঠিক আছে? এই ২ টা জিনিস কোয়েশ্চেন করাটা হচ্ছে যে আপনার মোস্ট ইম্পোর্টেন্ট স্কিল। এই জিনিসটা আসলে প্র্যাকটিস করে আয়ত্ত করার একটা ব্যাপার, মাস্টারিং করার ব্যাপার। ঠিক আছে? অ্যা এই আমাদের একজন মেন্টর বড় ভাই বলছিলেন এরকম, যে উনি হচ্ছে যে প্রায় প্রতিদিনই চেষ্টা করেন যে ১০ মিনিট বা ১৫ মিনিট আ সময় দেয়ার। যেকোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ্লিকেশন একটু ব্রাউজ করেন। ব্রাউজ করে ছোট একটা ইউজার ফ্লো দেখে। ইউজার ফ্লো দেখে উনি হচ্ছে যে দেখে যে মানে সাধারণত একজন ইউজার কি করে? একটা ওয়েবসাইটে ভিজিট করলো, একটা আইটেম চুজ করলো। আইটেম চুজ করার পরে সেই আইটেমটাকে সিলেক্ট করে এড টু কার্ট এ নিয়ে যেয়ে পেমেন্ট সেকশনে চলে যাচ্ছে। সো এটার বদলে যদি অন্য আরেকটা কিছু করতাম, হোয়াট ইফ, অর্থাৎ আমি এটার বদলে যদি অন্য আরেকটা করতাম তাইলে কি ঘটতো? এই ফ্লোতে আমি এই বাটনে ক্লিক না করে আমি যদি অন্য বাটনে ক্লিক করতাম, আমি যদি আইটেম একটার বদলে আমি যদি আইটেম 5টা দিয়ে 2টা মাইনাস করি তাইলে কি ঘটবে? এই যে কিউরিওসিটি, এই যে কোশ্চেনস, অথবা হচ্ছে যে একটা আইটেম দিছে কেন এটা দিছে? এই যে সময় দেয়াটা, এই বিষয়টাই হচ্ছে যে আপনাকে একজন ট্রু এসকিউএ হিসাবে তৈরি করবে। ঠিক আছে? এটাই হচ্ছে যে একজন এসকিউ এর মাইন্ডসেট। এই মোস্ট ইম্পোর্টেন্ট স্কিলটা আপনারা এই যে টোটাল যে নিজেকে একটা সময় দিবেন, একটা টাইম ফ্রেম, এই যে অ্যাকশন প্ল্যান, এই অ্যাকশন প্ল্যানটা আপনি যখন নিজের জন্য আনতে যাবেন, পুরোটা টাইম আপনারা এই বিষয়টার উপরেই ফোকাস রাখবেন। আপনাদের নিজেদের মাইন্ডসেটটাকেও ট্রেইন করবেন। এটাই কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট স্কিল। সো এই পর্যন্তই আমাদের ওয়েবিনারের টপিক ছিল। আমি আশা করতেছি যে এসকিউএ সম্পর্কে অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা সেক্টর, অনেক বড় একটা ফিল্ড। আমি তারপরেও আশা করতেছি যে আপনাদেরকে আমি একটা ধারণা দিতে পারছি।
হ্যাঁ, যে বিষয়টা আসলে কিরকম, কিভাবে আমরা আগাইতে পারি, নিজেদেরকে নিয়ে পরিকল্পনা করতে পারি। ঠিক আছে? সো এখন হচ্ছে যে কোশ্চেন আনসার সেশন। প্রথমেই সালমান ভাই হ্যান্ড রেজ করছেন। জি ভাইয়া, প্লিজ আপনি বলেন। থ্যাংক ইউ সো মাচ অলি ভাই। আমি আসলে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামের মধ্যে থেকে আর কি জয়েন করছি, শুনতেছিলাম আর কি। ঠিক থ্যাংক ইউ আছে, ভাই। তো খুবই ভালো লাগছে আর কি। তো সবার উদ্দেশ্যে ভাই আমি 2 মিনিট একটু কথা বলতে চাই। সেটা হলো যে ওই যে যে পয়েন্টটা, যে হাউ উই গেইন এক্সপিরিয়েন্স উইদাউট ডুইং দ্য জব। ঠিক আছে, কারণ আমরা তো এখন কোথাও জব করতেছি না, বাট আমি আমার এক্সপিরিয়েন্সটা কিভাবে শেয়ার করব। তো এটার জন্য যেটা করতে পারেন যে উম, আমি যেটা করতাম, আমার এক্সপিরিয়েন্সটা বলে, আমি যখন অনেক বছর আগে, লাইক আজ থেকে প্রায় 10 বছর আগে, সো আমি বড় ভাইদের কাজ ফ্রিতে করে দিতাম। ঠিক আছে, ফ্রিতে করে করে মানে নিজেকে প্রুফ করতাম। ইটস নট লাইক যে তারা আমাকে দিয়ে ফ্রিতে করাচ্ছে, বাট আমি ফ্রিতে করে দিয়ে প্রুফ করতাম যে আমি আসলে এগুলা পারি। ঠিক আছে, তো এই প্রুফ করার পরে যেটা হয় যে তখন তো যাদের কাজগুলো করে দিতাম তারা একটা রিকমেন্ডেশন দিত, না তুমি ভালো, না তুমি আসলে অ্যাক্টিভ। তো এটাই আসলে আমাকে অনেক বুস্ট করতো। ঠিক আছে, এবং আমি কিন্তু এই এক্সপিরিয়েন্স গুলাই আমার প্রথম জব হওয়ার আগে এক্সপিরিয়েন্স গুলো আমি সুন্দর করে সিভিতে তুলতাম যে আমি এরকম একটা প্রজেক্ট করছি। ঠিক আছে, এরকম একটা প্রজেক্ট করছি, এই প্রবলেম সলভ করছি। তো ওইটা আসলে আমার এক্সপিরিয়েন্স হিসেবে আমি শেয়ার করতে পারতাম। ঠিক আছে, কারণ আই থিংক রিক্রুটার কখনোই আপনাকে জিজ্ঞেস করবে না যে তুমি কত টাকা স্যালারি পাইতা, এই পাইতা সেই পাইতা, বা যেটা দেখতে চায় যে আসলে আপনি কতটুকু অ্যাক্টিভ ছিলেন। এমনও ধরেন যে আমি যখন জব করতাম, সো আমি প্রজেক্ট মানে স্কিলের পরে তো আমার প্রজেক্ট শোকেস দেখাই, তাই না তলি ভাই? জি, তো জি। প্রজেক্ট শোকেসে আমি যেটা করতাম লাস্ট 3 বছরের প্রোগ্রেস দেখাইতাম, বুঝছেন? যে ইয়া 2021, 2000 ফর এক্সাম্পল 2015 থেকে 16 কি প্রজেক্ট করছি, 2016 থেকে 17 কি প্রজেক্ট করছি, 2017 থেকে 18 কি প্রজেক্ট করছি। তার মানে ওই রিক্রুটার একটা আইডিয়া পেয়ে যায় যে প্রতি বছরই আমি কোনো না কোনো প্রজেক্টে আমি অ্যাক্টিভ ছিলাম। ঠিক আছে, সেইটার দ্বারা একটা মেসেজ পায় যে না, এই ক্যান্ডিডেট আসলে অ্যাক্টিভ, তো তাকে আমরা নিয়ে যাই। তো আপনারা এভাবে আসলে বড় ভাইদের সাথে অথবা আপনার ফ্রেন্ড অথবা আশেপাশে যারা এই সেক্টরে কাজ করতেছে তাদের সাথে কানেক্ট হয়ে আপনারা এইভাবে নিজেদেরকে প্রুফ করতে পারেন। ঠিক আছে, যেমন আমি বলি যে আমাদের স্টুডেন্ট কয়েকজন অনেক অনেক স্টুডেন্ট আছে, তারা মাঝে মাঝে আমাদেরকে নক দেয়, ভাইয়া আহ, কি করবো। আমি বলি তুমি একটা কাজ করো, তুমি 9টা থেকে এই 6টা পর্যন্ত বাসায় বসে বসে আমাদের সাথে অফিস করবা। ঠিক আছে, আমার আচ্ছা। আমার আমার টিম লিডার তোমার যা যা কাজ দিবে তুমি খালি কইরা দিবা। ঠিক আছে, কেন দিচ্ছে তোমার এগুলো চিন্তা করার কিছু নাই। তা আমি দেখলাম যে ভাই, যারা আসলে সিরিয়াসলি ওই 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করছে রেগুলার, তারা সিরিয়াস লেভেলে ইমপ্রুভ করছে। ঠিক আছে, এবং তারা নিজেরা এখন কনফিডেন্ট গেইন করে, না ভাই আমার এখনই ভাল লাগতেছে, আমি এখন নিজেই জবে অ্যাপ্লাই করতেছি, রিসেন্টলি কয়েকজন জব পাইছে আলহামদুলিল্লাহ। তো এটা আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে আসলে আমাদের দিনে তো ধরেন যে 24 আওয়ার্স, তাই না? তো আপনি ধরেন যে ম্যাক্সিমাম 8 ঘন্টা ঘুমান, 8 ঘন্টা ঘুমানোর মধ্যে আপনি বাকি কিন্তু 16 ঘন্টা থাকে। ঠিক আছে, 16 ঘন্টার মধ্যে যদি আপনি 4 ঘন্টা ফোকাস হয়ে যদি সময় দেন, ঠিক আছে, আসলে কোনো ব্যাপার না, আমি যদি ভুল না বলি। ঠিক আছে, তো ওই ফোকাসটা দিতে হবে, বুঝছেন? সো ওই কনসিস্টেন্সি বজায় রাখেন, ইনশাল্লাহ দেখবেন যে ভালো কিছু। কারণ এগুলো তো নাসার সায়েন্স না। ঠিক আছে, ইনশাল্লাহ আরেকজন পারলে আপনারাও পারবেন। ঠিক আছে, আর আমরা Sure, sure. ইনোভেটিভ স্কিলস আসলে যেটা সুবিধা পাবেন, উই আর নট অনলি দ্য ট্রেনিং কোম্পানি। আমাদের একটা অ্যাডভান্টেজ হলো আমরা বিভিন্ন সফটওয়্যার আউটসোর্স করি, সফটওয়্যার কোম্পানির সাথে কাজ করি। সো আমরা আসলে ওই সাইকোলজিটা জানি যে একজন ক্যান্ডিডেট আসলে কিভাবে তৈরি হওয়া দরকার। ঠিক আছে, বলতেছি না যে উই আর 100% পারফেক্ট, 100% পারফেক্ট কে না, বাট আমাদের ইন্টেনশন হলো 200% গুড।
যে না আমরা একটা ভালো কমিউনিটি বিল্ড করব। সো ওই ভালো কমিউনিটি বিল্ড করার জন্য আমরা ধরেন যে এই যে অলি ভাই আছে, আমরাও অনেকভাবে চেষ্টা করতেছি প্রতি ব্যাচে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি। যেমন আপনাদের আপকামিং ব্যাচে আমরা বেশ কিছু ফিচার নিয়ে আসছি সাপোর্টগত দিক থেকে, ওইটা ইনশাল্লাহ জানতে পারবেন যখন আমাদের ক্লাসে জয়েন করবেন। সো ওই ফিচারগুলো আমরা নিয়ে আসার ফলে যেটা হবে যে আপনাদের অ্যাটেনশন রেট, আপনাদের পারফরমেন্স রেট আগের থেকে অনেক বেশি পরিমাণে বাড়বে, ঠিক আছে? সো ওভারঅল আপনি একটা ভালো কমিউনিটি পাবেন। আর ইনশাল্লাহ অলি ভাই তো আছে, উনি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, জাপানের মতো একটা ভালো কোম্পানিতে কাজ করতেছে। সো ফুলি উইল গেট দ্য লট অফ অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স ফ্রম দ্য অলি ভাই অ্যান্ড ফ্রম আস, ওকে ইনশাল্লাহ। সো এটাই আর কি। তো থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া, ব্যস্ততার ভিতরে আপনি আমার ওয়েবিনারে জয়েন করছেন, ধন্যবাদ আপনাকে ভাই। আচ্ছা, ঠিক আছে। আর এখন আর পার্টিসিপেন্টদের আপনাদের আর কারো যদি কোনো বিষয় জানার থাকে কোশ্চেন করতে পারেন। নাইমা আপু কোশ্চেন করছেন, আপনি আনমিউট করে বলতে পারেন। হ্যাঁ, আমরা তো এখন তো ডিসকাশন করতেছি, আপনি টেক্সটের বদল আপনারা সবাই কথা বলতে পারেন। জি, ওয়াহিদা চৌধুরী আপনি হ্যান্ড রেজ করছেন, জি প্লিজ বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোয়েশ্চেন ছিল যে যদি কেউ সিএস ব্যাকগ্রাউন্ড না হয় বাট ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, সে কি স্টার্ট থেকে মানে এই এসকিউএল শিখে প্রপারলি জব ফিল্ডে কিরকম মানে ইয়ে করতে পারবে? আপনার ধারণা এই ব্যাপারে যদি একটু আইডিয়া দিতেন। কারণ আমি পার্সোনালি আমার অনেককেই চিনি যাদের ব্যাকগ্রাউন্ড ইভেন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডও না, বাট তারা বাইরের কান্ট্রিতে বিভিন্ন রকমের কোর্স করে পরে খুব ভালো করতেছে। তো আপনার এই ব্যাপারে কিরকম আইডিয়া আছে, অথবা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। ঠিক আছে, আপনি আপনার লিস্টে আরেকজন পরিচিত মানুষ বলতে পারেন, যিনি হচ্ছে যে আইটি ডিপার্টমেন্ট সিএস ব্যাকগ্রাউন্ড না, ঠিক আছে? আমি হচ্ছে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, ইটি ডিপার্টমেন্টের। তো বিষয়টা কোশ্চেনটা অ্যাকচুয়ালি এরকম যে আমরা তো মোটামুটি এখন একটা আইডিয়া পাইলাম, তাই না, যে এসকিউ আসলে কি বা তাদের কাছ থেকে কি চাওয়া হয় বা তারা আসলে কি ধরনের কাজ করে। তো আমরা আসলে সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, এটা দ্বারা আসলে যে কোশ্চেনটা আসলে করতে চাই বা যেটা বুঝাইতে চাই যে আমরা কি আসলে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে নলেজ যেগুলো জানা দরকার সেগুলোকে আমরা মানে আসলে শিখতে পারবো কিনা, আমাদের জন্য পসিবল কিনা। তো এই কোশ্চেনের আনসার হচ্ছে কি, এই কোশ্চেনের আনসার হচ্ছে যে আসলে প্রোগ্রামিং জানার জন্য কিন্তু সিএসসি ব্যাকগ্রাউন্ড হওয়া লাগে না। এটার উদাহরণ কিন্তু আমরা আমাদের আশেপাশে অনেক ঘুরে ঘুরে দেখতে পাই। এটা তো শুধু এসকিউ এ, নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের প্রোগ্রামার যেই লেভেলের আছে, মানে আউট অফ ইমাজিনেশন, অনেক ভালো করতে পারে জিনিসটাতে। মানে এখানে তো আসলে সালমান ভাই যেটা বলতেছিল, মানে যদিও আমি নিজেও জানি না যে রকেট সায়েন্স জিনিসটা আসলে কি, বাট আমরা তো কথার সময় ইউজ করি, তাই না, যে এটা তো রকেট সায়েন্স না। তো অনেকটা এরকমই যে এই জিনিসগুলো আসলে জাস্ট আ সিম্পল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ওই ভীতিটা থেকে আমাদের ভিতরে কোশ্চেনটা আসে যে আমি তো সিএসসি ব্যাকগ্রাউন্ড না, আমি ল্যাঙ্গুয়েজ শিখতে যাই কি আসলে কি ভালো করতে পারবো কিনা। তো এটা আসলে আসলেই রকেট সায়েন্স না, এবং এটা যদি একটা নির্দিষ্ট পরিমাণ মানে কি বলে তো একটা সিস্টেমেটিক ওয়েতে আপনি যদি লার্ন করেন, এটা এটা ভেরি ইজি। এবং প্রচুর মানে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড, নন প্রোগ্রামার, নন কোডার এরকম হচ্ছে এসকিউ তে কাজ করতেছেন এবং তারা অনেক ভালো করতেছেন। এসকিউ তে মানে আপনার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাইন্ডসেট বা ফাউন্ডেশন, ম্যানুয়াল টেস্টিং এর ফাউন্ডেশন আর মাইন্ডসেট, এই দুইটা জিনিস যদি ঠিক থাকে আপনি তো বাকি জিনিসগুলো হচ্ছে টুলস এর কাজ শিখবেন। সো টুলস শেখার জন্য সিএসসি ব্যাকগ্রাউন্ড হওয়া লাগে না, টুলস বানানোর জন্য সিএসসি ব্যাকগ্রাউন্ড হওয়াটা পজিটিভ, মানে পজিটিভ, ভালো। নন সিএসসি ব্যাকগ্রাউন্ড হলেও টুলস বানাইতে পারে। আমরা তো হচ্ছে টুলস দিয়ে কাজ করব, টুলস শিখতে সিএসসি ব্যাকগ্রাউন্ড লাগে না, দ্যাটস ওয়াই এই জিনিসটা আমাদের জন্য পসিবল, আমাদের জন্য সহজ হয়। আমাদের বলতে আমি লিটারালি আমার কথাই বলতেছি, অ্যাজ ইফ আমি তো দেখাইলামই আমি হচ্ছে যে এইটি ডিপার্টমেন্টের আর কি। সো আশা করতেছি আপনি বুঝতে পারছেন বিষয়টা। জাস্ট নির্দিষ্ট প্যাটার্নে শিখলেই এটা খুবই ইজি, খুবই পসিবল একটা জিনিস, ভয় পাওয়ার মতো কিছুই না। আচ্ছা, নেক্সট হচ্ছে নাইমা আপু হ্যান্ড রেজ করছেন, জি আপু প্লিজ বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি বলতেছেন আপনি ইটি ডিপার্টমেন্ট, আমি নিজেও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রিপল ডিপার্টমেন্ট থেকে থেকে হাই গ্রাজুয়েট ফাই। করছি। তো জি, আসলে রিসেন্টলি হয়েছে কি যে সিএসসি তে আমার ফার্স্ট থেকে ইন্টারেস্ট ছিল সিএসসি ব্যাকগ্রাউন্ডে, মানে সিপিপি যখন আমাদের কোর্সে একটা থাকে অবভিয়াসলি, সো ওইটাতেও আমার অনেক ইন্টারেস্ট লাগতো। সো আগে থেকে কন্টেস্ট কিছুটা করতাম, বাট ট্রিপল তো অবভিয়াসলি অনেক টাফ আর অনেক প্রেশার দেওয়া থাকে, সো অত বেশি করা হয় না। রিসেন্টলি যেটা হলো ইনোসিসের একটা জব দেখলাম যে 50,000 এর মতো একটা জব দিয়েছিল, ওরা কিউএ অটোমেশন নিবি, কিউএ ইঞ্জিনিয়ার। সো আই ওয়াজ সাজেস্টেড যে এই ফিল্ডে যে গেলে ভালো হয়, যেহেতু আমার একটু হালকা পাতলা মানে প্রোগ্রামিং এ ইন্টারেস্টও আছে, আবার ট্রিপলি ব্যাকগ্রাউন্ড, সো হিউজ আমার কিছু জানতে হবে না, বা 1-2 বছর লাগতেছে না আমাকে ফিল্ড সুইচ করতে। এক্স্যাক্টলি। অ্যান্ড আই ক্যান গেট সাম যে ফ্রিল্যান্সিং অথবা রিমোট জবও পেতে পারি, which is হ্যাঁ, ফ্লেক্সিবল প্রচুর আমার। অ্যাভেলেবল। আসলেই অনেক অ্যাভেলেবল আছে বিষয়গুলো। হ্যাঁ। তো ওইখান থেকে আসলে কিউএ নিয়ে অনেকদিন ধরে জানার ইচ্ছা, বাট সামহাও আসলে একটু কষ্ট লাগতেছে যেহেতু রিসেন্টলি গ্রাজুয়েট করছি, তো একটু মানে খারাপ লাগতে থাকে ব্যাক করতে ফ্লোতে। তো এইখান থেকে আমি জানতে চাচ্ছিলাম যে আসলে প্রজেক্ট বেস কেমন, মানে শিখা উচিত নাকি শিখে প্রজেক্ট করা উচিত, বিকজ অনেক টাফ মনে হয় আমার কাছে জিনিসটা, যে ফার্স্টে থিওরি শিখলাম, তারপর আস্তে আস্তে প্রজেক্ট আগে এলাম, এন্ড প্রজেক্ট গুলো কি টাইপের হইতে পারে? আচ্ছা। আহ এইটার উত্তরটা আসলে অনেক বড়। মানে আপনি টোটাল কি বলা যেতে পারে যে আহ, একটা রিয়েল কাজের ব্যাপারে জানতে চাচ্ছেন আর কি, আসলে কিভাবে কাজ করা উচিত। বিষয়টা অনেকটা এরকম, আপনাকে আমি যেই আইএসটি কিউবির যেই আমি সিলেবাসটা দেখাইছি, আইএসটি কিউবির ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন জিনিসটা, ঠিক আছে? ইটস এ ভেরি ওপেন থিং। আইএসটি কিউবি লিখে ভার্সন 4 যাবেন, সিলেবাসটা ডাউনলোড করবেন। সিলেবাসের ভিতরে বই আছে, বইতে আসলে দেখানো আছে যে আপনার টেস্টের ডিজাইনটা, টেস্ট অ্যাকচুয়ালি কি, কিভাবে টেস্ট করতে হয়, ডকুমেন্টেশন গুলো কিভাবে বানাইতে হয়। তার ভিতরে একটা জিনিস আছে যেটাকে বলা হয় টেস্ট কেস। আপনি ধরেন যে কোনো একটা ওয়েবসাইট, আপনি একটা ওয়েবসাইটের নাম বলেন। ওয়েবসাইট, হ্যাঁ আচ্ছা, আমাদের বিকাশ মোস্ট ফেভারিট। বিকাশ তো মোবাইল অ্যাপ্লিকেশন, আমি ওয়েব অ্যাপ্লিকেশনের কথা বলতেছিলাম আর কি। ওয়েবসাইট আছে মনে হয়। আচ্ছা, ওকে, ফাইন, ধরলাম আমি হচ্ছে বিকাশের ওয়েব অ্যাপ্লিকেশনে গেলাম আমরা। সেই জায়গাটাতে যে আমরা হচ্ছে সেটার উপর আমরা 10টা বা 15টা টেস্ট কেস আমরা লিখলাম, ম্যানুয়াল টেস্ট কেস, ঠিক আছে? অর্থাৎ এটা দিয়ে আমরা ওইটার কোয়ালিটি এনশিওর করবো। 10টা একদম অ্যাকুরেট নাম্বার, 10টা টেস্ট কেস আমরা লিখলাম বিকাশের ওয়েব অ্যাপ্লিকেশনের উপরে। মোবাইলটাতে আমি পরে, মানে মোবাইলটা ইগনোর করতেছি এই কারণে, মোবাইলটা হচ্ছে যে আমাদের মানে সেকেন্ড লেয়ারে লার্নিং এর ভিতর যাওয়া উচিত। প্রথমে মোবাইল নিয়ে ধরলে তখন হচ্ছে যে মানে শুরুতেই কঠিন জিনিস ধরলে যেটা হয় আর কি, আগ্রহ চলে যেতে পারে এই কারণে। সো ওয়েব অ্যাপ্লিকেশন একটা ফিক্স করলাম বিকাশ, তারপর সেটার উপর আমি 10টা টেস্ট কেস লিখলাম। টেস্ট কেস লেখা, টেস্ট কেসের প্যাটার্ন, স্টাইল, মেথোডোলজি সিলেবাসে আছে, ওখান থেকে নিয়ে আমরা লিখলাম 10টা টেস্ট কেস। এরপরে আমরা একটা প্রজেক্ট হিসেবে চুজ করলাম হচ্ছে যে আমরা জাভা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে সাইপ্রেস টুলসে আমরা ওয়েব অ্যাপ্লিকেশনটা মানে অটোমেশনটা তৈরি করব। তো আমার হচ্ছে জাভা স্ক্রিপ্টের বেসিক ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, আমার হচ্ছে যে ওইটার সিনট্যাক্স গুলা জানা, ছোটখাটো কন্ট্রোল ফ্লো জানা, কিভাবে হচ্ছে পেজ অবজেক্ট মডেল কাজ করে, ওপির সিম্পল কনসেপ্ট। এটা আপনার সর্বোচ্চ 2 থেকে 3 দিন লাগবে এই জিনিসটা জানতে, ঠিক আছে? এরপর আপনি এই জিনিসটা জানলেন, জেনে আপনি হচ্ছে যে একটা যে কোনো এডিটরে আপনি হচ্ছে যে কোড লেখা শুরু করলেন, আপনি প্রজেক্টটা বানাইলেন, একটা প্রজেক্ট তৈরি করলেন। খুবই সিম্পল, এটা করতে আপনার আর 2টা দিন সময় লাগবে। এরপর আপনি যে টেস্ট কেস 10টা লিখছিলেন ম্যানুয়াল, ওই 10টা টেস্ট কেসকে আপনি এবার হচ্ছে অটোমেশন তৈরি করা শুরু করলেন। সো আপনি অটোমেশনটা কিভাবে লিখতে হয় সেটার জন্য আপনি সাইপ্রেসের একটু নলেজটা নিলেন। সো আপনার 1 সপ্তাহ যাচ্ছে কি, 1 সপ্তাহ যাচ্ছে আপনার পিওর লার্নিং। এখানে আপনি এই লার্নটুকু না করে তো আপনি শুরু করতে পারবেন না, তাই না? তো এই জিনিসটা আপনার শেখা কমপ্লিট হয়ে গেল। এরপর আপনি আপনার সেই বিকাশের 10টা টেস্ট কেসকে আপনি অটোমেশনের একটা প্রজেক্ট আকারে বানাইলেন, দেন আপনি আপনার গিটহাবে জিনিসটাকে রেখে দিলেন। এরপর আপনি আপনার সিভিতে আপনি লিখলেন যে আপনি হচ্ছে বিকাশের উপর এরকম একটা প্রজেক্ট করছেন, সেই প্রজেক্টে আপনি হচ্ছে এরকম টেস্ট কেস কাজ করছেন, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর কাজ করছেন, টেস্ট ডিজাইন করছেন, এবং আপনি জাভা স্ক্রিপ্ট ইউজ করে সাইপ্রেসে আপনি হচ্ছে টেস্ট অটোমেশন করছেন। ডান। সো এইভাবে আর কি, এটা হচ্ছে সিস্টেম, বুঝতে পারছেন? আই এম শিওর। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়েলকাম।
আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? জি, বলেন আপু, প্লিজ। হ্যান্ড রেজ করছেন নাইমা আপু। আদাব ভাইয়া। হ্যালো। আচ্ছা, জি 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 ভাইয়া বলেন। আচ্ছা, নাইমা আপু যেটা বললো আর কি ভাইয়া, যে হুম। এই এসকিউ তে আমরা রিমোট কিংবা ফ্রিল্যান্সিং তে যাইতে পারি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কতটুকু মানে সম্ভব বা কতটুকু কি করা যায় যাবে? এখন তো হচ্ছে যে আপনার রিমোট, যদি আপনি পিওরলি রিমোট জবের কথা চিন্তা করেন, রিমোট জব এখনো লিঙ্কডইনে প্রচুর সার্কুলার রানিং আছে আর কি। লাইক সব থেকে বেশি ওপেন থাকে হচ্ছে যে আপনার ইউএসএ বেসড রিমোট জবগুলা। শুধু এখানে প্রবলেমটা একটাই হয় যে রিমোট জবে টাইমিংটা ইউএস এর টাইম লাইনের সাথে কাজ করা লাগে, এটা একটা খুবই প্যারার। এই বিষয়টা রিমোটের ক্ষেত্রে আপনার খালি এটুকু মাথায় রাখতে হয় যে আপনার হয়তো অফিস শুরু হবে রাত 8টায়, শেষ হবে ভোর 4টায়, ঠিক আছে? তো এইটা আপনি হচ্ছে আমাদের তো হচ্ছে মানে জবের বিষয়টার জন্য তো অবভিয়াসলি মানে লিঙ্কডইনে আপনারা ফলো করবেন, দেখতে থাকবেন যে বিষয়গুলো কিরকম কি হয় ওখানে সবসময় থাকতেছে। আমাদের ম্যানুয়াল এই কি বলে আমাদের ফিজিক্যাল জবের জন্য তো আমি বললামই ডিসেম্বর জানুয়ারিতে সার্কুলার শুরু হবে, জানুয়ারির দিকেই বা ফেব্রুয়ারিতে ঈদের পর পর্যন্ত আর কি। মানে প্রথম 3-4 মাস ভালো আকারে আপনারা দেখবেন যে এসকিউ এর সার্কুলার আসবে আর কি। আর এটার পাশাপাশি হচ্ছে মানে আপনার এই যে রিমোট জবের জন্য অলওয়েজ চলতেছে, এখনো বিভিন্ন অনেক বেশ মাল্টিপল জবই আছে। আমরা আপনাদের যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপে আমি চেষ্টা করবো আমি আপনাদেরকে এই ধরনের জবগুলো শেয়ার করার জন্য। তো ওখানে যদি আপনার ওই ইয়াটা থাকে, খালি একটা কনসেপ্ট থাকে যে আপনার দিন রাতের কোনো সমস্যা নাই, তাহলে আপনি হচ্ছে রিমোট জব খুব ইজিলি ক্র্যাক করতে পারবেন। তবে রিমোট জব যেহেতু বাইরের দেশের সাথে আমরা কাজ করে থাকি, তো তারা হচ্ছে যে স্কিলটাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, ঠিক আছে? এবং তারা অনেক হেভিলি, এটা মানে আসলে লুকানোর কিছু নাই, বাইরে আমাদের দেশে হচ্ছে যে ম্যানুয়াল টেস্টিং স্ট্রেংথটা বেশি, ম্যানুয়াল টেস্টিং বেশি করা হয়। কিন্তু বাইরের দেশে যত কাজ আছে সেগুলোতে হচ্ছে তারা অটোমেশন টেস্টিংটা খুব বেশি পরিমাণে ফোকাস করে থাকে। অর্থাৎ আপনি যেই টেস্টটা করবেন সেটা অবশ্যই অটোমেটেড করে ফেলতে হবে, এবং সেই জিনিসটাকে আপনার আবার হচ্ছে সিআইসিডি তে ইন্টিগ্রেট করে দিতেই হবে, কোনো কথা কথা নাই। সো তারা আপনাকে যখন হচ্ছে যে ইন্টারভিউতে আপনাকে সুযোগ দিবে, তখন আপনার যে ম্যানুয়াল ফাউন্ডেশন আছে সেটা তো তারা জানবেই ভালো মতো, এবং এর পাশাপাশি দেখবে যে আপনি হচ্ছে অটোমেশনে কতটুকু দক্ষ, আপনার কতগুলো প্রজেক্ট আপনি করছেন, আপনি সবকিছু জানেন কিনা, সিআইসিডি তে ইন্টিগ্রেট করা সম্পর্কে আপনার আইডিয়া আছে কিনা, গিটের ভার্সন কন্ট্রোলিং সম্পর্কে আপনার নলেজ আছে কিনা। সো ফ্রিল্যান্সিং, সরি রিমোট, নট ফ্রিল্যান্সিং, রিমোটে আপনার শুরু করতে গেলে এই মানে বাংলাদেশের ফিজিক্যাল জবের থেকে একটু বেশি এফোর্ট দিয়ে একটু বেশি লার্নিংটা করতে হয় আর কি। এটা হচ্ছে যে ব্যাপার, অপরচুনিটিস অ্যাভেইলেবল, এবং বলা যায় যে বাংলাদেশে যতগুলো জব ওপেনিং আছে রিমোট তার থেকে বেশি ওপেনিং আছে, ট্রাস্ট মি ভাই, আপনি লিঙ্কডইন ঘাটলেই আপনি দেখতে পারবেন। আর যদি আমরা ফ্রিল্যান্সিং এর কথা বলি, ফ্রিল্যান্সিং হচ্ছে যে ইটস অ্যান ওপেন থিং। আপওয়ার্কেও আছে, আপওয়ার্কে আপনি এখন ঢুকলেই দেখতে পারবেন, আপওয়ার্কে আপনার এসকিউ, শুধু এসকিউ এর ট্যাগটা দিয়ে আপনি সার্চ দিন, আপনি অনেকগুলোই দেখতে পারবেন। এবং সেখানে অনেকটা এরকম হয় যে আপনি ফর এক্সাম্পল শুধু টেস্ট কেস রাইটিং আপনি পারেন, ম্যানুয়াল টেস্টিং, সো শুধু এটার উপরে আপনার কাজ আছে। আপনি ধরেন শুধু এপিআই টেস্টিং পারেন, শুধু পারফরমেন্স টেস্টিং পারেন, এটা স্বাভাবিক একটা ব্যাপার যে ফ্রিল্যান্সিং জিনিসটা যেরকম হয় আর কি, আপনি একটা দুইটা স্কিল পারেন, ওই একটা দুইটা স্কিলে আপনি সেল করতে পারবেন। সো যেহেতু আপনার ভিতরে কোশ্চেনটা তৈরি হয়েছে, আই কংগ্রাচুলেট ইউ। আপনি কোশ্চেনটাকে আপনি মানে কালচার করেন, ঠিক আছে? আপনি আহ, নিজেই দেখে ফেলতে পারবেন, নিজেই অ্যামেজড হবেন যে আসলে কতগুলা অপরচুনিটিজ এটার ভিতরে আছে। আপনি দেখবেন হচ্ছে ফিজিক্যাল অপশনস, সেকেন্ড দেখবেন হচ্ছে যে রিমোট জব, আর থার্ড দেখবেন হচ্ছে যে এই যে আপনার যেই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম সেগুলোতে এসকিউ এর জন্য কি কি ধরনের কাজ আছে, ঠিক আছে? তাহলে আপনার আশা করা যায় যে আপনি অনেক মানে বিষয়টা সম্পর্কে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ভাই আর একটু এর সাথে যুক্ত করি যে সেই ক্ষেত্রে কি আমরা ফ্রেশার হিসেবে মানে বেটার হবে, নাকি আমরা দেখা গেল যে ফিজিক্যালি 1 বছরের একটা এক্সপিরিয়েন্স নিলাম দেন হলো করতে হবে, না হলে পাওয়া যাবে না? উম, না না না, আমি তো তাইলে তো আহ, বিষয়টা এরকম হলো, আমি তো পুরোটা টাইম বোঝানোর এই জিনিসটা একটা মানে বড় উদ্দেশ্য ছিল যে আসলে চাকরি করে এক্সপিরিয়েন্স গ্যাদার করাটা জরুরি না। আমি এটা বুঝাতে চাইছি আর কি পুরোটা টাইম, ঠিক আছে? আপনার স্কিলের স্ট্রেংথ কোন লেভেল পর্যন্ত পৌঁছেছে সেটা আপনার প্রজেক্ট দেখেই বোঝা যাবে, ঠিক আছে? আপনি যখন আপনার প্রজেক্টটা বলবেন আর প্রজেক্টে কি কি কাজ করছেন বলবেন, ওখান থেকেই বোঝা যাবে। আপনারা আলাদা করে
মানে অফিস থেকে এক্সপিরিয়েন্স নেওয়া লাগবে না। আর আপনি যেটা বলতেছেন যে ম্যানুয়াল মানে ফিজিক্যাল অফিস করে তারপরে রিমোটে যাওয়ার প্রয়োজন কিনা, এটা যদি এরকম হয় যে আপনি ফিজিক্যাল অফিস করলেন 1 বছর, কিন্তু সেই 1 বছরে আপনি কোনো অটোমেশন করার সুযোগ পাইলেন না, জুনিয়র হিসেবে আপনি একটা কোম্পানিতে গেলেন যেখানে আপনি শুধু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর কাজ করতেছেন আর ম্যানুয়ালি টেস্ট কেস লিখতেছেন, তাহলে 1 বছর পরে কি আপনি কি মানে প্রিপেয়ার্ড হইলেন নাকি বিদেশের জন্য? তো তার মানে কি আপনি মানে যদি রিমোটের জন্য ট্রাই করেন, তো আপনি রিমোটের জন্যই প্রিপেয়ার্ড হন। মানে এটার সাথে ওইটাকে আসলে মিলানোর কোনো প্রয়োজন নাই। আর আপনি যদি নিজের জন্য তৈরি করেন, নিজেকে তৈরি করেন, নিজেকে আপগ্রেড করেন, তাহলে আপনি কোথায় অফিস করতেছেন আর কি করতেছেন এটা কিন্তু ম্যাটার করবে না, তাই না? আপনি সবকিছু জিনিস জানেন, এগুলো আপনি জানতেছেন, এগুলোতে আপনি নার্চিং করতেছেন নিজেকেই। সো যেটাতে হবে আপনি সেটাতে চলে যাবেন। জি ভাই, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? তালহা ভাই লিখছেন হচ্ছে যে 2 ইয়ার পর কোর্স করে সফটওয়্যার ফার্ম থেকে ইন্টারভিউ কল পাওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? এটা হচ্ছে যে আপনার সিভির উপরে ডিপেন্ড করবে। আমি যে একটা কিছুক্ষণ আগে একটা সিভি দেখাইলাম না, যে ওখানে আপনার অনেকগুলা আপনার স্কিল, স্ট্রেংথ, প্রজেক্টস এই জিনিসগুলো দেওয়া আছে। সো অ্যাকচুয়ালি কোম্পানিগুলা ইন্টারভিউ কল করে কাদেরকে আশা করি বুঝতে পারতেছেন যে যখন কোনো সার্কুলার দেওয়া হয়, সেই সার্কুলার কিন্তু প্রচুর অ্যাপ্লিকেন্ট সিভি ড্রপ করে, সিভি জমা দেয়, ঠিক আছে? সো আপনি নিজেই চিন্তা করেন বিষয়টা, ঠিক আছে? আপনার কাছে মনে করেন যে আপনি একটা পোস্টের জন্য 5 জন লোক নিবেন, আপনার ওখানে 500 সিভি আসছে, তো আপনি তো কল করতেই হবে কাউকে না কাউকে। আপনি ধরেন সেখান থেকে আপনি চিন্তা করলেন যে না, এতজন 500 জনকে নিয়ে তো আসলে প্র্যাকটিক্যাল হবে না, আমি হচ্ছে যে 50 জনকে আমি কল করব, ঠিক আছে? 50 জনকে কল করি, সেটার ভিতর থেকে আমি 10 জনকে হয়তো আমি মানে সরাসরি ইন্টারভিউ নিব। আপনি যখন 50 জনকে কল করবেন, আপনি কিসের উপর বেস করে কল করবেন? অবভিয়াসলি তার সিভির উপরে, সিভিতে সে কি কি জিনিস দিছে জানছে। সো এখন পয়েন্ট হচ্ছে যে আপনি আসলে কতটুকু কি করছেন, কোথায় কি করছেন, এটা আসলে ম্যাটার করবে না। আপনার সিভিতে যদি ওই জবের জন্য আপনি যেমন বলছেন সফটওয়্যার ফার্ম থেকে আপনি কল পাবেন কিনা, ওই সফটওয়্যার ফার্মে যে জিনিসগুলো চাওয়া হচ্ছে সেই জিনিসগুলো যদি আপনার সিভিতে থাকে এবং সেটাতে আপনার যদি এক্সপার্টাইজটা সেই লেভেল পর্যন্ত থাকে, কেন কল পাবেন না? আর যদি আপনি সেই জিনিসগুলো আপনার সিভিতে না থাকে, তার বদলে আপনি হচ্ছে যে অন্য কিছু থাকে, তাহলে আপনি কেন কল পাবেন? সো এটা আসলে বিষয়টা এরকমই আরকি। আপনি যদি ওই জবের জন্য প্রিপারেশন নেন এবং সেটা আপনার সিভিতে আপনি ফুটায় তুলতে পারেন, অবভিয়াসলি ইনশাআল্লাহ অবশ্যই আপনি কল পাবেন। ঠিক আছে? আ যেহেতু আর আপনাদের কোনো কোয়েশ্চেন নাই, সো আমরা তাহলে এখন র‍্যাপ করি। আপনাদের সাথে সময়টা কাটাইতে ভালো লাগছে। আমি আপনাদেরকে আশা করতেছি যে আমি এসকিউ সম্পর্কে যে নলেজটা আপনাদেরকে দিতে চাইছিলাম আমি দিতে পারছি। এছাড়াও যদি আপনাদের এটা সম্পর্কে পরবর্তীতে কোনো কিছু জানার থাকে, কোনো কোয়েশ্চেনস থাকে, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার সাথেও যোগাযোগ করতে পারেন। ইনোভেটিভ স্কিলস এর মাধ্যমে আপনারা আমাকে খুঁজে বের করতে পারবেন। LinkedIn এও আমার সাথে কানেক্টেড হইতে পারবেন। আ ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আরো কথা বলার সুযোগ হবে। সো সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আপনারা নিজেদের জন্য এই সময়টা ইনভেস্ট করছেন। কংগ্রাচুলেশনস আবারও আপনাদেরকে। আসসালামু আলাইকুম।